সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1408তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের প্রত্যন্ত এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান মাঝি সুমনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল শুক্রবার রাত 2টা। আমি তাকে আমার শোবার ঘরে দেখেছিলাম। জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। এই গল্পটা এরকম একটা গল্প, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে পুরো গল্প শুনলে আপনার শরীরে ভয়ের ভীম ধরে যাবে, চরম ভয় পাবেন এবং এক কঠিন বাস্তবতার সম্মুখীন হবেন যে আমরা মানুষরা লোভে পড়লে কতটা নিচে নামতে পারি। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি মালয়েশিয়া লঙ্কাওই থেকে যেদিন চলে আসি ওই দিন হঠাৎ এক লঙ্কাওয়ের নাগরিকের মুখে জানতে পারি মালয়েশিয়ার গহীন সাগরের নীল সাগরের মাঝখানে নাকি এক পাহাড় আছে, যে পাহাড়টা মূলত পাথরের পাহাড়। ওই পাহাড়ের ভিতরে নাকি শত শত জিনেদের ঘরবাড়ি রয়েছে। মালয়েশিয়ান ওই নাগরিক আমাকে বলল ওইখানে গেলে সরাসরি শত শত জিনকে দেখা যায়। শুনে অবাক হয়ে গেলাম। কত জিনের গল্প আপনাদেরকে শুনিয়েছি, নিজের চোখে কখনো জিনকে দেখিনি। আর ওই নীল সাগরের বুকে পাথরের পাহাড়ের নিচে জিন দেখার জন্য আমি দৌড়ে ছুটে গেলাম হাতে ক্যামেরা নিয়ে। সেখানকার ফুটেজ আমি ধারণ করেছি। সত্যি আমার কাছে অনেকটা ভয় লেগেছে। আমার কাছে 90% এদেরকে জিন মনে হচ্ছে, আর বাকিটা আপনাদের অনুমান। গল্পটা আমি আজকে রেকর্ড করেছি। আপনি যদি এই ভিডিওর আই বাটনে যান তাহলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই ভুতুরে জায়গাটা দেখে আসবেন এবং সত্যি সত্যি আমার কাছে মনে হয় যে আপনিও আজকে নিজের চোখে জিন দেখতে পাবেন। যাদের জিন দেখার অনেক আকাঙ্ক্ষা আছে তারা আই বাটনে অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা এই ভিডিও শেষ হওয়ার পরে আমি ওই ভিডিওর লিঙ্কটা ওখানে দিয়ে দেবো, সবাই দেখে নেবেন। আজকের গল্পটা শুনে রংপুরের ভাই সুমনকে আপনার মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের প্রসঙ্গে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 4টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরে খালগেসা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন মাঝি। আমাদের বাড়ির পাশে একটা খাল ছিল, সেই খালে মানুষ পারাপার করে নৌকা চালিয়ে আমার বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। ছোটোবেলা থেকে এই পরিবারে দেখে আসছি প্রচণ্ড রকমের অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। বই নিয়ে স্কুলে যাওয়ার কোনো সৌভাগ্য আমার ছিল না, কেননা আমাদের গ্রামের আশেপাশে তেমন কোনো স্কুল ছিল না। স্কুল ছিল বাড়ি থেকে অনেক দূরে এবং সেখানে যাওয়ার মতো ব্যবস্থা ছিল না, যার জন্য আমার দাদি মোটামুটি একটু পড়াশোনা জানা মহিলা ছিলেন। দাদির কাছ থেকে আমি হাতে কলমে কোনো রকম নিজের নামটা লেখা শিখেছি। আর আমার মাও আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে পড়াশোনার জন্য, বিশেষ করে আরবি লাইনে। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা অবাক করা কথা বলি, আমাদের পরিবারের অবস্থা এরকম ছিল যে আমার কাছে মনে হয় 8-10টা গ্রাম খুঁজেও এরকম একটা পরিবার পাওয়া যাবে না, কারণ এতটাই অভাব অনটন ছিল। শুধুমাত্র আপনার জঙ্গলের কচু, তারপরে বিভিন্ন ধরনের গাছের পাতা যেগুলো কখনোই মানুষ খেত না, এসব সিদ্ধ করে আমার মা আমাদেরকে খাওয়াতো। ছোটোবেলা থেকে প্রচণ্ড অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। তবে একটা কথা শুনলে আপনি খুব অবাক হয়ে যাবেন। আমাদের বাড়িতে একদিন একটা ফকির মহিলা আসে। মহিলাটা একটু পাগল বেশি আসে। আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব ছিল। দুপুরবেলা, আমি তখন ছোট, আমি এটা আমার দাদির মুখে শুনেছিলাম। তো ওই মহিলা নাকি আমাদের বাড়িতে আসে দুপুরে, আমরা তখন খাইতে বসছিলাম। তো আমার দাদি বলল ভাত এক মুষ্টি করে দেওয়া হতো। 1 মুঠ ভাত দেওয়া হতো, একটুখানি তরকারি দেওয়া হতো, হয়তো ডাল রানলে একটু ডাল অথবা পাতা রানলে পাতা দেওয়া হতো। তো আমরা নিজেরাই খাইতে পারি না, অনেকগুলো প্লেট। তো আমরা যখন খাইতে বসছি, ওই বৃদ্ধ মহিলা একটু পাগল বেশে উঠানের মধ্যে দুপুরে আইসা নাকি আমাদের বাড়িতে বলতেছে, কেউ বাড়িতে আসিস, আমার কটা ভাত খাইতে দে, আমার বড় খিদা লাগছে। তো এই কথা বলার পরে আমার মা বলল দরজাটা লাগাই দেন। আমার দাদিরে বলল দরজাটা লাগাই দেন।
দাদি তখন বলল, দরজা লাগাই দিব, মহিলাটা আসছে, আমরা খাইতে বসছি, এমন একটা সময় দরজা লাগাই দিব। আমার মা বলে, কি করবেন বলেন, আমরা তো নিজেরাই পেট ভরে ভাত খাইতে পারি না, এক মুঠো ভাত কি হয় বলেন, এক মুঠো ভাত একজনের তো হয় না, তার উপর ওই মহিলার কী খাওয়াবো। আমার দাদি বলে, আজকে নাইলে আমি না খাইয়েই থাকবো, তারপরেও মহিলাটার আমি ফিরিয়ে দিব না। এই কথা বলে আমার দাদি তখন ঘরের দরজার কাছে গেল, গিয়া বলল, বোন রে ভিতরে আয়। তো মহিলা নাকি তখন ভিতরের দিকে আসলো, আসার পরে দেখলো সবাই এরকম গোল করে বসে আছে, এবং এই দৃশ্য দেখে মহিলাটা নাকি মুসকে মুসকে হাসতেছিল। আমার দাদি মহিলারে বলল, কি ব্যাপার, হাসতেছিস কেন, মানে হাসতেছেন কেন? মহিলা নাকি আমার দাদিরে বলে, তোরা কি মানুষ না মুরগি? তো আমার দাদি বলে, কেন, আমরা মুরগি হতে যাব কেন? বলে, মুরগিও তো আরও বেশি ভাত খায়, তোরা প্লেটে অল্প অল্প কটা ভাত নিয়ে বসছিস, না তোদের ঘরে ভাত নাই, আমি খাবো না। এই বলে মহিলা নাকি চলে যাচ্ছিল। মুহূর্তে আমার দাদি মহিলার হাত চেপে ধরে বলতেছে, বোন রে, দুপুরবেলা আসছো, দুপুরে খাওয়ার সময়, আমরা তো গরিব মানুষ, তোমারে তো পেট ভরে ভাত খাওয়াইতে পারবো না, একটু ভাত আছে, চলো তুমি খাও, আমি আজকে খাবো না। তো মহিলা নাকি বলতেছে, তুই খাবি না, আমি তোর খাবার খাবো কেন, এরকম করে নাকি কথা বলে। দাদির সাথে কথোপকথন হতে দাদি আমার মারে বলতেছে, দেরে মা, দেরে বউ, আমার প্লেটে একটু তরকারি দে। তো আমার মা একটু তরকারি দিল। তো আমার দাদি বলল যে, এক মুঠ ভাত আছে, তোর তুই খা, আমি খাবো না। তো পাগল মহিলা নাকি বলে, না, দুই বইনে ভাগ করে খাই, তুইও খা আমিও খাই। তো দুইজনে নাকি তখন এই এক মুঠো ভাতে ভাত করে খাইছে, মানে এক লোকমা খাইছে। খাওয়ার পরে আমার দাদি নাকি কান্না করে দিচ্ছে মহিলার কাছে, কান্না করে বলতেছে, আমার নাকি ওই সময় একটু সমস্যা ছিল, আমেশা নাকি কি একটা রোগ ছিল। তা আমার দাদি তখন আমার কোলে করে আই না মহিলার কাছে দিয়া বলতেছে যে, দেখ আমার নাতিটার আমেশা, আমার দাদির নাতিটা মনে হয় মারা যাবে, আমার একটাই নাতি আর সবগুলা নাতনি, ইনকাম করার মানুষ তো নাই, মরণকালেও 2 মুঠ ভাত খেয়ে মরতে পারবো না। স্বপ্ন দেখছিলাম নাতিটা একদিন বড় হইব, কামাই রুজি করবো, ভরপেট আম করে খাওয়াইব, কিন্তু তা তো আর হবে না, আমার নাতিটারে তুই একটু দোয়া করে দে। ওই পাগল মহিলা নাকি তখন আমাকে কোলে নিছে, কোলে নিয়া আমার কপালের এই দিকটাতে একটু কালো টাইপের একটা বর্ণ ছিল, অনেকটা কালো, কিছুটা পাথরের দাগের মতো। তুই মহিলা নাকি ওই দাগের মধ্যে হাত দিল, হাত দিয়ে বলতেছে, ওমা, এটি কি তোর নাতি? তো আমার দাদি বলে, হ্যাঁ এটা আমার নাতি। বলে, বাপরে বাপ, তোর নাতি তো 7 কপালের নাতি, তোর নাতি তো পুরো বংশের মান সম্মান উদ্ধার করব, এবং তোর নাতি একদিন এই এলাকার সবচেয়ে ধনী লোক হবে, আমি তোর নাতির কপালে চাঁদ দেখেছি। তো আমার মা বলে, হায় হ্যাঁ, আমরা ভাত খাইতে পাই না, আর আমার ছেলে মইরা যায়, সে বলতেছে আমার ছেলে নাকি এই পুরো দুনিয়া পাল্টাই দিবে। এগুলো বলাবলি করতেছে, বলাবলি করে এই চাঁদের ভিতরে, মানে আমার এই জায়গায় মহিলা নাকি একটা চুমো দিছে, দিয়া বলল, তোর নাতিটারে বড় কর, ও একদিন তোকে বংশের মুখ উজ্জ্বল করব, তোদের বংশে একদিন অভাব থাকবে না, ও একদিন সব অভাব দূর করে দিবে, যদিও সৎ ভালো মানুষ হয়, যদি ওরে ভালো মানুষ সৎ মানুষ বানাইতে পারিস। এই কথা বলে পাগল মহিলা নাকি ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু এরপর থেকে ওই পাগল মহিলার কথা আমার মা, আমার বাবা, আমার দাদা বা আমার বোনেরা কেউ যদিও বিশ্বাস না করে, কিন্তু আমার ওই দাদি কথাটা পুরোপুরিভাবে বিশ্বাস করলো। দাদি বলল, ওই পাগলি যেটা বলছে এটা এক বিন্দুও মিথ্যা বলে নাই, এটা পুরোপুরি একটা সত্য কথাই বলছে। সত্যি একদিন সুমন আমাদের পুরো এলাকার, মানে আমাদের পুরো বংশের মান সম্মান রক্ষা করবে এবং আমাদের বংশকে অনেক দূর নিয়ে যাবে। একদিন সুমন অনেক বেশি টাকা পয়সার মালিক হবে। এমনটাই নাকি আমার দাদি বলা বলি করতেছিল সবার কাছে। আমার মা আমার দাদিরে নাকি বলতো, গাছে কাঁঠাল গোপে তেল, এই সমস্ত কথা বলেন তা কি হবে? তো এরপরও আমার দাদি আমার নিয়ে অনেক স্বপ্ন দেখতো, আমার নিয়ে মাজারে যাইতো, বড় বড় হুজুরদের কাছে যাইতো, আমার জন্য দোয়া চাইতো, এবং দাদি নিশ্চিতভাবে বিশ্বাস করেছিল যে একদিন আমি অগাধ সম্পত্তির মালিক হব। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। ছোটোবেলা থেকে আমি একটু রুগিলা টাইপের ছিলাম আর কি, মানে একেবারে সুস্থ সবল কোনো ছেলে না, একেবারে হ্যাংলা পাতলা একটু দুর্বল ওই প্রকৃতির একটা ছেলে ছিলাম। তা আমার আব্বা তখন ছোট থেকে আমাকে মাঝির জন্য ঘাটে নিয়ে যাইতো। আমার আব্বা সারাদিন নৌকা ভাইতো, মানুষ পারাপার করতো, এবং রাতের বেলায় সেই নৌকা দিয়েই খালে মাছ ধরতো। এরকম করে নাকি আমার বাবার জীবিকা চলতো। খালে রাতের বেলায় যা মাছ ধরতো তা নিয়ে সকালে বাজারে বিক্রি করতো, আর সারাদিন মানুষ পারাপার করে 20-50 টাকা যা পাইতো তা দিয়ে কোনো রকম পরিবারটা চলে যেত। তো ছোটোবেলা থেকে বাবা মাকে বইটা হাতে দেয় আমাকে, মানে নদীতে নৌকা চালানো শেখায়। আমি ছোটোবেলা থেকে আমার আব্বার সাথে বটিতে নৌকা ভাই। এরকম করতে করতে আমার বয়স মোটামুটি প্রায় অনেক হয়ে গেছে, 17 কিংবা 18 বৎসরের মতো। আমি তখন একেবারে টাগরা জোয়ান। তখনও আমি আমার বাবা যেই পেশা করতো, যেই পেশা আমার বাবা করতো সেই পেশা আমিও তখন করি।
আমার বাবা তখন অবসরে চলে যায়, ঘরে চলে যায়, আব্বার বাইরে থাকে না, আব্বার কাজ করে না। তখন আমি এই কাজ করতাম, আমি বইটা বাইতাম, সারাদিন মানুষ পারাপার করতাম, এপার থেকে ওপারে মানুষ নিয়ে যাইতাম এবং বরাবর রাতের বেলায় আমি মাছ ধরতাম, ওই নৌকা দিয়েই খালের মধ্যে মাছ ধরতাম, সকালে মাছ বিক্রি করতাম। আমার বাবা যেভাবে চলতো আমি ঠিক একইভাবে চলাফেরা করতে শুরু করি। এমন করেই দিন আর রাতগুলো কাটতেছিল, আমি সামনের দিকে অতিবাহিত হচ্ছিলাম। তো আমার ঠিক যতটুকু মনে আছে যখন থেকে ঘটনাটা শুরু তখন থেকে বলি, একদিন শুক্রবার ছিল। তো শুক্রবারে আমি ওই দিন জুমার নামাজ পড়ছিলাম, মানে জুমার নামাজ পড়তে গেছিলাম। আমাদের গ্রামে একটা ছোট মসজিদ আছে, ওখানে জুমার নামাজ হয় না। আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম আছে, ওইখানে একটা বড় মসজিদ, ওখানে জুমার নামাজ হয়। তো ওই দিন ওই আমাদের গ্রামটা একটু দরিদ্র গ্রাম, প্রায় সবাই দরিদ্র। তো পাশের গ্রামের ওই বড় জুমা মসজিদে আমি তখন নামাজ পড়ার জন্য গেছি। তো নামাজ পড়ে আমি যখন হাত তুলতেছি, আমি জানি না কেন যেন আমার কান্না চলে আসছে ভিতর থেকে। আমি কিন্তু তখন আমাদের পরিবারটা সুখী পরিবার করতে পারি নাই। ছোটোবেলা থেকে যেরকম এক মুঠ ভাত খেয়ে দিন কাটছে, এখনও কিন্তু ওই এক মুঠ ভাত খেয়ে দিন কাটে, এখনও কিন্তু অভাব কিন্তু আমাদের পিছু ছাড়ে নাই। তো দেখা গেল কি আমার কেমন জানি কান্না চলে আসছে, শুক্রবারে জুমার নামাজ পড়ে কান্না করে দিছি। তো পাশের একটা অচেনা একটা লোকটার আমি চিনতাম না, এই হুজুর করে হয়তো অন্য কোনো গ্রামের থেকে আসছে, ওই গ্রামের মেহমান হতে পারে, আমারে বলে তুমি কাঁদো কেন, এরকম করেই বলতেছে মসজিদে, কাঁদো কেন? আমি বললাম ভাল লাগতেছে না, ভিতরটা অনেক খারাপ লাগতেছে। উনি বলে চোখের পানি যদি ফেলো তবে এইভাবেই ফেলো, চোখের পানি যদি ফেলো মসজিদের ভিতরে ফেলো, মসজিদের বাইরে গিয়ে চোখের পানি ফেলো না, কারণ এখানে এক ফোঁটা চোখের পানি তোমার গোটা জীবনটা পাল্টে দিতে পারে। এই লোকের কথাটা আমার বেশ মনে ধরেছিল এবং এই কথাটার মাঝে আমি একটা অলৌকিক একটা ভাব পাইছি, একটা ভয়ানক ভাব পাইছি ওই লোকের কথাটার মাঝেই। তো যাই হোক, এরকম করে লোকটা আমাকে বলল যে এভাবে আমাকে কথাটা বললো। আমি তখন মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে তখন বাড়িতে গেছি। ওই বাড়িতে গিয়ে এক মুঠো ভাত খেয়ে পরে আবার আপনার মানে চলে আসছি বিকালবেলা। এবার বাজারে মানুষ যায়, শুক্রবারে বাজার থাকে, তো বাজারে মানুষ যায়, এই জন্য শুক্রবারে মোটামুটি একটু ভাড়া ভালো পাওয়া যায়। তো ভাড়াটারা মারলাম, মানুষ পারাপার করলাম, রাতের বেলায় মাছ ধরবো। তা আনুমানিক আপনার 10টার মতো বাজে, এরকমই হবে, 10টার মতো বাজে। আমি তখন প্রস্তুতি নিচ্ছিলাম যে খালের মধ্যে মাছ ধরবো। নৌকা নিয়ে আর জাল নিয়ে তখন খালে নেমে গেছি। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, খালে আজকে মাছ ধরা হবে। তো নৌকা নিয়ে জাল নিয়ে খালে নেমে গেছি, মাছ ধরতেছি। মাছ ধরতে একটা পর্যন্ত মাছ ধরছি। ওই দিনে আমি ভালো মাছ পাইছি, বিগত মনে হয় 1 বছরে আমি এত মাছ পাই নাই। তো মাছ ধরতেছি আর বারবার ওই মসজিদের লোকটার কথা মনে পড়তেছে। লোকটা বলেছে চোখের পানি ঝরাতে হয় মসজিদের ভিতরেই ঝরাও, কারণ এখানের এক ফোঁটা চোখের পানি তোমার জীবন পাল্টে দিতে পারে। এই কথাটাই বারবার মনে হচ্ছিল। তো যাই হোক, আমি তখন খালে মাছ ধরতেছিলাম, রাত্র 1টা বাজে আনুমানিক। ভালো মাছ পাইছি। তো ভালো মাছ পাইছি, চিন্তা করতেছি মাছগুলো কি বাড়িতে দিয়ে আসবো। আবার আমি কিন্তু ওই সময় বাড়িতে থাকতাম না, মানে বাড়িতে যাইতাম না। খালের পাশেই একটা ছোট্ট ঘর আমি বানিয়েছি, একটা কুঁড়ে ঘর আর কি, ওই ঘরেই থাকতাম, এখানেই রান্নাবান্না করতাম, এখানেই খাইতাম। খাবারের জন্য হয়তো মাঝে মাঝে বাড়িতে যাইতাম, কিন্তু বেশিরভাগ আমার এখানেই থাকা হইতো। তো চিন্তা করলাম মাছগুলো নিয়ে কি বাড়ি যাব নাকি বাসায় ওখানে রেখে দিব, ভাবতেছিলাম। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আব্বা আম্মা ঘুমায় গেছে, অসুস্থ মানুষ, তাদেরকে না ডাকি আপাতত মাছগুলা আমি আমার বাসায় ঘরেই রেখে দিই, সকালবেলা ভোরে গঞ্জের বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে ফেলবো। তো মাছগুলো জালের মধ্যে পেঁচাইয়া আমি আস্তে আস্তে করে ঘরের দিকে আসতেছি, শরীর ধুইয়া গোসল করে পরিষ্কার হয়ে আসছি। রাত তখন প্রায় 2টার মতো বাজে। তো আমার ঘরে কয়টা ভাত রাখা আছে, 1 মুঠ ভাত আছে, ওইটা খাইয়ে আমি ঘুমায় যাব। তো ঘরের ভিতরে আসছে, আমার ঘরের দরজাটা কিন্তু সবসময় খোলাই থাকে, মানে ঘরের দরজাটা আমি সবসময় খুলে রাখি, কারণ ঘরে তো কোনো মালামাল নাই, ঘরে কিছু নাই, ঘরে দরজা লাগিয়ে কী করবো বলেন। ঘরের দরজাটা খোলা। এবার ঘরের ভিতরে আইসা ঘরের ভিতরে ঢুকবো, এ সময় হঠাৎ করে দেখি বোরকা পরিহিত অবস্থায় এক মেয়ে আমার ঘরে বসে আছে। শুক্রবার রাত আনুমানিক 2টার মতো বাজে। তো মানে বসে আছে, প্রথমে একটু ভয় পেয়ে গেলাম, কে চিৎকার দিয়ে উঠছে। এটা আমার দিকে তাকিয়ে বলতেছে, ভাই ভয় পাইয়েন না, আমি একটা সাধারণ মেয়ে। তো আমি চিন্তা করতেছি হাতের মধ্যে এত মাছ, এই মেয়ে আবার কোত্থেকে হঠাৎ করে উধাও হইল, ও আল্লাহ এটা কি। একরকম মোটামুটি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে জিজ্ঞেস করতেছি, আপনি কি এত রাতের বেলা আমার ঘরে কি করেন, আমার শোয়ার করে, ঘটনা কি, কে আপনি? বারবার জিজ্ঞেস করতেছে। মেয়েটা বলে, আপনি তো উত্তেজিত হবেন না, এত রাগ করবেন না, ঘরের দরজাটা খোলা পাইছি তাই ঘরের ভিতর এসে একটু আশ্রয় নিছি, বাইরে আমি আপনার বোনের মতো, আমার সাথে এরকমটা করেন না। তা আমি তখন একটু হলো যে না, এটা কোনো সাধারণ মানুষ। আমি যেটা মনে করছিলাম সেটা না। আমি মনে করছিলাম মাছ ধরছি সারা রাত,
খালে সম্ভবত কোনো পেতনি টেতনি হতে পারে, চলে আসছে মাছ খাওয়ার জন্য। পরে আমি বললাম, আপনি কি এত রাতে আমার ঘরে ঢুকছেন? আপনি কি হয়েছে? পরে বলে, ভাই বড় বিপদে পড়ে আসছি, আমার স্বামীর বাড়ি থেকে মায়ের খেয়ে চলে আসছি, বাপের বাড়িতে যাব, কিন্তু মানে এত রাতের বেলায় বাপের বাড়িতে গেলে কি মনে করবে বা না মনে করবে, আর আমি এখানে কোনো নৌকাও দেখতেছিলাম না, এই জন্য নৌকার পাশে ঘরটা মানে ঘাটেই ঘরটা দেখলাম এবং ঘরের দরজাও খোলা পাইলাম, ভাবলাম হয়তো এই ঘরে কেউ থাকে না, এই জন্য আপাতত এই ঘরের মধ্যে আশ্রয় নিয়েছি। এরকম করে আমাকে বুঝিয়ে বলতেছে, একদম সাধারণ মানুষের মতোই। তা আমি বললাম যে, কেন আপনি কি আমাকে দেখেন নাই? বলে, না আমি তো ঘাটে কোনো নৌকা দেখিনি। আসলে কিন্তু আমি তখন নৌকা নিয়ে অন্য সাইডে গিয়ে মাছ ধরতেছিলাম। পরে আমি বললাম, তাহলে কি আপনি ঘাটে যাবেন, মানে ওই পারে যাবেন? বলো, হ ভাই ওই পারেই যাইতাম। আমি বললাম, তো চলেন, আমার নৌকা আছে তো, আমি আপনার ওপারে পার করে দিই। মেয়েটা আমারে বলতেছে, না রে ভাই অনেক রাত হয়ে গেছে, এত রাতের বেলায় বাপের মানে স্বামীর বাড়ি থেকে মার খেয়ে আসছি, এত রাতে বাপের বাড়ি যেতে চাই না, যেতে হয় সকালেই যাব, আপাতত রাতটা আমি এখানে থাকবো। আমি তখন বললাম, আপনি যে এখানে রাত যাপন করার কথা বলতেছেন, আমি আপনাকে কোথায় রাখবো? এই ছোট্ট একটা ঘর, আমি একাই থাকি, আমি সিঙ্গেল একটা মানুষ, আমি এখনো বিয়ে করিনি, তো আমি এখানে আপনাকে কোথায় রাখবো বলেন? এটার মধ্যে তো আলাদা কোনো রুম নেই যে আপনি অন্য কোনো রুমে থাকবেন। মেয়েটা বলতেছে, ভাই একটু আশ্রয় দেন না, আপনার কাছে একটু আশ্রয় তো চাইছি, আর তো কিছু না, একটু আশ্রয় দেন না ভাই, খুব আকুতি করতেছে। ভাবলাম মেয়েটা সম্ভবত বিপদেই পড়ছে, আমার নিজেরও তো বোন আছে ঘরে, আমার বোনগুলোও তো যুবতী, ওদেরও তো এখনও বিয়ে হয়নি। তো আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনি নিলে ঘরেই থাকেন, আমি বাইরে গিয়ে গাছতলায় ঘুমাই। ওখানে একটা নারিকেলের গাছ ছিল। পরে আমি একটা বালিশ একটা কাঁথা নিয়ে মেয়েটারে বললাম, আপনি এখানেই ঘুমান, আর আপনি খাইছেন নাহলে এখানে খাবার আছে খান। মেয়েটা বলে, না আমি খাবো না ভাই, আমার খিদা নাই। তারপর আমি তারে জোর করে যে ভাতটা আমি খাওয়ার কথা ছিল ওই ভাতটা আমি না খাইয়া তারে দিয়ে আসছি, যে ভাতটা আপনি খেয়ে ফেলেন, খেয়ে এখানে ঘুমান। তা আমি তখন কী করলাম, বললাম যে আপনি যদি দরজা লাগাইতে মন চায় ভিতর থেকে দরজা লাগাই দেন। মেয়েটা বলে, না আমি ভিতর থেকে দরজা লাগাবো না, আমার ভয় লাগে। ঠিক এমন করেই বল, আমার ভয় লাগে। তখন আমি বাইরে গেলাম, নারিকেল গাছের নিচে বিছনা করে আমি ওখানে শুয়ে পড়ছি। যেহেতু ঘুমিয়ে গেছে আমি শুয়ে পড়ছি, আমার মোটামুটি ঘুম চলে আসছে। তো সকালবেলা হলো কি, সূর্যের আলো এসে চোখে পড়লো, ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ আমার মনে হলো, আল্লাহ আমার ঘরে না এক মেয়ে আছে, ওর কী অবস্থা। দৌড়ে তখন ঘরের দিকে আসলাম, ঘরে এসে দেখতেছি ঘরে মেয়েটা নাই, ঘরটা খালি, ঘরটা ফাঁকা, মেয়েটা নাই। চিন্তা করলাম, কিরে এই মেয়ে গেল কই, আমার ঘরেই তো ছিল, এখন হঠাৎ করে কোথায় গেল? তো ভাবলাম হয়তো সকাল হয়ে গেছে, আমি ঘুমাই আছি, মেয়ে মনে হয় দেখছে অন্য কোনো মাঝি তো এদিক দেওয়া যায়, অনেক সময় অন্য মাঝিরেও নৌকা নেওয়া যায়, তো সম্ভবত না কাউরে ধরে মনে হয় মেয়ে ঘাট পার হয়ে গেছে। এইটা মনে করে আমি তখন আমার মতো করে রিল্যাক্স হলাম, ওই আমি আমার গাও গোসল ধুইলাম, ধুইয়া হাত মুখ ধুয়ে আমি নাস্তা করার জন্য বাড়ি গেছি। ওই দিন নাস্তা বানাই নেই, বাড়িতে নাস্তা পানি কইরা আবার আসছি, আইসা নৌকা চালাইলাম, দুপুরে আবার বাড়িতেই খাইতে গেলাম। রাতের খাবারটা আবার নিয়ে আসছে বাড়ি থেকে, রাতের খাবারটা আইনা আমি নৌকা চালাইলাম প্রায় আপনার 8টা কি 8:30 পর্যন্ত চালাইয়া আমি তখন শুয়ে পড়ছি, একটু ঘুমাবো, আবার আপনার রাতের বেলা মাছ ধরতে হবে। 1টা কি আনুমানিক 2টার মতো বাজে, তখন আমার ঘুমটা ভাঙছে। 1টার মতো বাজে আমি তখন মাছ ধরতে নামবো, হারিকেন জাল যা কিছু আছে সব কিছু নিলাম, নিয়ে আমি ঘাটে গেলাম। আমি এখন নৌকা নিয়ে ঘাটে মানে ইয়েতে যাবো, নদীতে যাব, আপনার এই খালে যাব, মাছ ধরবো। ঘাটে গিয়ে দেখি কি ভাই, ওই মেয়ে ঘাটে বসে আছে। তারে ঘাটে বসে থেকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার আপনি এখানে ঘাটে বসে আছেন? আমি যে আপনার সকালবেলা সারাটা দিন খুঁজলাম, আপনি কোথায় ছিলেন, আপনি যান নাই? বলে, না ভাই যাই নাই। আমি বললাম, কি বলেন যান নাই? তো আপনি সারাদিন খাইলেন কই, ছিলেন কই? তা আমার যে ঘরটা আছে ঘরের পাশেই একটা জঙ্গলের মতো জায়গা আছে, একটু জঙ্গল আর কি। তা আমারে বলে ওই জঙ্গলের ভিতরে লুকাইছিলাম সারাদিন, রাত্রে বেরোইছি। আমি বললাম, আরে আজব কথাবার্তা, আপনি সারাদিন জঙ্গলের ভিতরে লুকাইছিলেন, রাতে বের হলেন, জঙ্গলে লুকাইছিলেন কেন? বলে, জঙ্গলে লুকাইছিলাম, আপনি যদি সকালে আমাকে বের করে দেন। আমি বললাম, তো সকালে না আপনি বলেছেন চলে যাবেন? এটা তখন হু হু করে কাঁদতে শুরু করে, কাঁদতে কাঁদতে আমাকে বলে, বাইরে যাবার তো কোনো জায়গা নাই, যদি যাওয়ার জায়গা থাকতো তাহলে তো চলেই যেতাম। আমি বললাম, আপনি না বলেন আপনি স্বামীর বাড়ি থেকে আসছেন, আপনার বাপের বাড়ি যাবেন। বলে, স্বামী আমাকে তালাক দিয়ে দিছে, আমাকে 3 তালাক দিয়ে ঘর থেকে বের করে দিছে, আমার বাবা নাই বাড়িতে, আমার সৎ মা, আমি গেলে সৎ মা আমারে মেরে ফেলবে, আমাকে আস্ত রাখবে না। আমি চিন্তা করতেছি আমি এখানে আত্মহত্যা করে মরে যাব, হয় ফাঁসি দিব না হয় খালে ঝাঁপ দিব। আমি বললাম, খালে ঝাঁপ দিলেও তো মরবেন না, আর ফাঁসি দেওয়ার জন্য রশি দরকার, আপনি রশি কই পাবেন? মেয়ে বলে, আপনার নৌকাতেই তো রশি আছে। আমি বললাম, খবরদার
আমার নৌকা রশি ব্যবহার করবেন না। কিন্তু আপনি মরে যেতে চান কেন? আমি আসলে এর আগে আপনারা কখনোই দেখি নাই। আপনি কোন গায়ের মেয়ে? বলে এখান থেকে বেশ দূরে আমার গ্রাম, খাল পার হওয়ার পরেও আর 2টা গ্রাম পার হইতে হয়। আমি বললাম, বাপ রে বাপ, এত দূরের গা থেকে আসছেন, আপনি তো অন্য রাস্তা দিয়েও যেতে পারতেন, এদিক দিয়ে আসলেন কেন? বলে এদিক দিয়ে রাস্তাটা হাঁটার রাস্তা তো শর্টকাট, এর জন্য আসছি। আমি বললাম, তাহলে এখন আপনি কি করবেন? বলে, ভাই কি করবো জানি না, যদি আপনি একটু আপনার পায়ে আশ্রয় দেন, আমি আপনার পায়ে একটু স্থায়ী চাই, মানে আপনার পায়ে একটু থাকতে চাই। আমি তখন বললাম, আমি নৌকা চালাই, আর আমি আপনাকে বলতে পারবো কি না জানি না, আমার ঘরে আমার অনেকগুলো যুবতী বোন আছে, এগুলোকেও বিয়ে দিই নাই, নিজেও এখনও বিয়ে করি নাই। আমার পরিবারে নুন আনতে পান্তা পোড়ায়, রাতের বেলায় মাছ ধরি, দিনের বেলায় মানুষ পারাপার করি, এই নিয়ে কোনোভাবে আমার সংসার চলে। আমি আপনার নিয়ে কই যাব, কোথায় যাব, আপনি আমারে বলেন তো। মহিলাটা আমারে বলতেছে, আল্লাহ আপনার যা খাওয়াইব আমারও একটু খাইতে দিয়েন, তাও আপনার পায়ের নিচে আমার একটু জায়গা দেন, আমি আপনার ঘরে কয়েকটা দিন থাকতে চাই। খুব বেশি দিন থাকবো না ভাই, অল্প কয়টা দিন থেকে আমি চলে যাব। আমি বললাম, আমি জানি না আমি আপনাকে জায়গা দিতে পারবো কি না, আমার ঘরে আপনাকে রাখতে পারবো কি না, তবে আপনি তো জানেন এই গ্রামের মানুষ ভালো না, নদীর খালে মানে খালের পাড়ে আশেপাশে মানুষ খুব খারাপ, তারা যদি কখনো আপনার সাথে আমাকে দেখে তাহলে খালে আমার নৌকাটাকে আগুন লাগাই দিবে, আমাকে আর এই ঘাটে মাছ ধরতে দিবে না এবং নৌকা চালাইতেও দিবে না, আমার পরিবারটা তখন রাস্তায় বসবো। মেয়েটা আমাকে বলে, আপনি ভয় পাইয়েন না, কেউ দেখবে না, আপনি যখন রাতের বেলা মাছ ধরবেন আমি আপনার সাথে সাহায্য করব মাছ ধরার জন্য, আমিও মাছ ধরে দিব, বিনিময়ে আপনি আমাকে দুমুঠো খেতে দিয়েন। তখন আমি কি করব বলেন, আমি তো মানে আমি নিজেও অনেকটা ইমোশনাল এবং রুগীলে একটা মানুষ, সারাক্ষণে আমার শরীরে একটা অসুস্থ লেগেই আছে। তো মেয়েটা জোর করে আমার সাথে খালে নেমে গেল, মানে আমার নৌকায় উঠে গেছে। তাই আমি বললাম, আপনি যে আমার কোন বিপদে ফেলবেন আল্লাহই জানে। ওই দিন না ভাই ভালো মাছ পাইছি, ওই মেয়েটার সাথে যেদিন দেখা হইলো সেদিন মানে গতকালকে রাতে যা মাছ পাইছি আজকে আরও বেশি মাছ পাইছি। আর মাছ ধরাতে মেয়েটা আমাকে অনেক সাহায্য করছে, সে অনেক সহযোগিতা করছে। পরে মাছগুলো নিয়ে গেলাম, মাছগুলো নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে আপনি কই থাকবেন? বলে, আমি ঘরেই থাকবো, আপনার সকালে মাছ বেচে আইসা আমারে দেখবেন। আমি বললাম, ঘরে খাবেন কি? আচ্ছা খাবার খান, কিন্তু খাইতেই চায় না, মানে খাবার দিলে খায় না। তো পরে আমি বললাম, আপনি টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, কেমনে যাবেন? বলে, আমি দিনের বেলায় যাব না টয়লেটে, রাতের বেলায় যাব। তা আমি বললাম, দিনের বেলা আপনার লাগবে না? বলে, না লাগবে না, আপনি টেনশন করবেন, আপনি সকালে মাছ নিয়ে যাবেন। ফজরে আজানের পরে আমি তখন মাছগুলো নিয়ে গঞ্জের বাজারে গেলাম। বাজারে যাইতেছি আর চিন্তা করতেছি, হাই হাই রে, মেয়েটারে ঘরে রাইখে আসলাম, আল্লাহ জানি কোন দিক দিয়ে কোন বিপদে জানি পড়ি, আমি জানি কোন বিপদে পড়ি, আমার জানি কি অবস্থা হয়, বারবার এটা চিন্তা করতেছি। কারণ সেই গায়ের মানুষ কিন্তু খুব বেশি একটা ভালো না, কোন দিক দিয়ে আমারে কোন বিপদে ফালাই দেয় তার কি আর ঠিক আছে বলেন? এরপরও আস্তে আস্তে করে আমি তখন বাজারে গেলাম এবং বাজারে মাছগুলো বিক্রি করলাম। বাজারে মাছগুলো বিক্রি করে আমি আস্তে করে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার সময় একবার চিন্তা করতেছি, দাদিরে জানাবো, অথবা মারে জানাবো বা বোনদেরকে জানাবো। আবার চিন্তা করতেছি, ওদেরকে যদি জানাই ওরা তো ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটারে বের করে দিবে। আর মেয়েটা তো কাল রাতে আমার কাছে বললই সে বড্ড অসহায়, তার জায়গার কোনো মানে যাওয়ার কোনো জায়গা নাই, আমার কাছে আশ্রয় চেয়েছে। মাকে, বাবাকে, বোনকে, দাদা দাদিকে বললে তারা মেয়েটারে বের করে দিবে, তাদেরকে বলেও কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। আমি চিন্তা করতে করতে বাড়িতে আসছি। আবার বাড়ি আসার সময় মাছ বেছে কিছু বাজার নিয়ে আসছি, শাক সবজি, তেল, পেঁয়াজ, রসুন, আদা এগুলো নিয়ে আসছি। তো এগুলো দিয়া খুব চিন্তা করতেছি, নাস্তা করতেছি আর ভাবতেছি। হঠাৎ আমার মা আমারে বলে, কি রে সুমন, কি হয়েছে? তুই জানি কি চিন্তার মধ্যে আসিস? আমি বললাম, না গো মা, কোনো চিন্তার মধ্যে নাই, আমার একটু নাস্তা বাড়াইয়া দাও, আমার খিদা লাগে তো আমি ওই নৌকা চালাইতে গেলে আর একটু নাস্তা খাবো, ওই দিন ভালো মাছ পাইছি। পরে মা আমার একটা নাস্তা প্যাকেট করে দিল, ওই নাস্তাটা নিয়ে পরে আমি আস্তে আস্তে ঘরে আসছি, মানে ঘাটে আসছি। ঘাটে আমার ঘরে আসার পরে দেখি মেয়েটা বসে আছে, চাঁদের মতো সুন্দর। ওই দিন আমি তার চেহারা দেখছি, এর আগে কিন্তু তার চেহারা ওভাবে দেখি নাই। ওই দিন দিনের আলোতে তার চেহারা দেখলাম খুবই ফর্সা, খুব সুন্দরী। এরকম মেয়ে লাখের মধ্যে একটা হয় না, সোজা কথা যেটা। তা দেখে পাগল হয়ে গেলাম, মনে মনে চিন্তা করলাম, এত সুন্দর এক মেয়ে, তার জামাই তার গায়ে কেমনে হাত তোলে, এত রূপসী। আমি বললাম, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। মেয়েটা বলে, আপনি আমার জন্য নাস্তা আনতে গেছেন কেন? আমি তো বলছি খাবো না। আমি বললাম, ধুরো, আপনি আজকে কতদিন না খাই আছেন, পাগল হয়েছেন নাকি? আপনি মরলে আমি বিপদে পড়বো, আপনি খান তো। তার মেয়েটা খাইলো। খাওয়ার পরে আমি তখন বেরিয়ে গেছি। বেরিয়ে আমি সারাদিন ভাড়াটারা মারছি, ভাড়াটারা মাইরা দুপুরে আসছি। আসার পরে মেয়েটা বলে, আচ্ছা ঘরের ভিতর কি কোনো চুলা নাই রান্না করার মতো? আমি বললাম, না, আপনার রান্না নিয়ে চিন্তা করতে হবে না, আপনি থাকেন, আমি খাবার নিয়ে আসবো।
দুপুরে খাইলাম, খাইয়া চুরি কইরা, কারণ মা যদি দেখে ফেলে আবার তো ঝামেলা হবে, চুরি কইরা গামছার ভিতরে ঢুকে কিছু ভাত আর তরকারি নিয়ে আসলাম পাতিলা করে। আইনা আমি এটারে দিলাম, ওই খাইলো। দুপুরে খাওয়ার পরে আমি একটু বিশ্রাম নিলাম, বিশ্রাম নিয়ে আমি আবারও 3টার দিকে ঘাটে চলে গেলাম, পারাপার করতেছি। বরাবরের মতো রাত 8টা বাজে নৌকা বন্ধ করে ঘরে আসলাম। মেয়েটা তখন দেখি আমার জাল রেডি করে ফেলেছে, আমার মানে হারিকেন রেডি করে ফেলতেছে, মানে হারিকেনের যে সিমটার ছিল ওইটা পরিষ্কার করলো, আমার মানে আপনার গামছা রেডি করে ফেললো। মানে রাতের বেলা মাছ ধরার জন্য যা যা প্রয়োজন, যেগুলো করতে আমার 1 ঘন্টার মতো সময় লাগে, এগুলো মেয়েটা করে রাখছে। বেশ ভালোই লাগলো, আমার কাজে খুব একজন ভালো সাহায্যকারী হয়ে গেল। ওর সাথে কথাবার্তা বলে আমি সব কিছু ঠিকঠাক করে ওই দিন আমি আর সে আবারও রাত 12টা কি 12:30 বাজে ঘাটে নামলাম, যে কী আছে ভাগ্যে দেখি কিছু পাওয়া যায় কিনা। ওই দিনও মাছ ধরলাম, আলহামদুলিল্লাহ ভালো মাছে পাইছি। এখন এত ভালো মাছ পাইতেছি যা কল্পনার বাইরে। মাছ পাইতেছি আর আমি খুশি হইতেছি যে আল্লাহ আমার কত মাছ দিতেছে। মাছগুলো নিয়ে শেষ রাতে আবার ঘরে আসছি, ওই মাছগুলো পরিষ্কার করে দিতেছে, ঠিকঠাক করে দিতেছে। সকালে বাজারে নিয়ে যাব, ফজরের আজান পর্যন্ত এগুলো ঠিক করছে। কইরা আমার বল আমি ঘুমায় যাই, আপনি এগুলো নিয়ে যান। তো ঠিক আছে, আমি আবার এগুলো নিলাম, নিয়ে মাছগুলো নেমে সকালে বেচা খুব আনন্দ ফুর্তিভাবেই চলতেছে। এভাবে প্রায় 3 থেকে 4 দিনের মতো কেটে গেছে। তো এর ভিতরেও মনের ভিতরে কোনো এটা প্রশ্ন জাগে না যে 3-4 দিন কেটে গেল, মেয়েটা কি মানে কিভাবে আসলো, আজও 3-4 দিন হয়ে গেল, কোনো কিছুই মনে প্রশ্ন জাগে না। তারা কেউ দেখেও না, আর দিনের বেলায় সে ঘর থেকেও বেরোয় না, বেরোয় রাতের বেলায়। তো এইরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেছে। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আপনার সপ্তাহখানিকের উপরে কেটে গেছে। এরপরে একদিন হলো কি, ও আর আমি একসাথে মাছ ধরছিলাম। ওই দিন আপনার এইখানে ওই যে আমাদের আমি যে ঘাটে মাছ ধরি, ঘাটের পাশে একটা আপনার মেলা হয়েছিল। মেলা বলতে যাত্রার অনুষ্ঠান আর কি, যাত্রা হয়েছিল, মঞ্চ নাটক টাটক হয় যে এরকম মালঞ্চ নাটক হয়েছিল। তো ওই দিন গায়ের অনেক মানুষ ওই মঞ্চ নাটকে গেছে। তা আমি আর মেয়েটা সেদিনও মাছ ধরছি, খালে মাছ ধরছি। এখন ধরে আসার সময় কি আমাদেরকে দেখে ফেললো না কি তা আমি জানি না। ও আর আমি ওই যে তো ঘরেই থাকতাম, মানে মধ্যে দিয়ে একটা পার্টিশন দিয়ে দিছি, ওই এক রুমে থাকতো, আমি এক রুমে থাকতাম। তো কোনোদিনই মেয়েটার প্রতি আমার কিন্তু খারাপ ইচ্ছা জাগে নাই, খারাপ কামনা বা বাসনা আসে নাই ভিতরে। কেন আসে না এটা আমি নিজেও জানি না। যুবক একটা ছেলে, ওর প্রতি একটা খারাপ চিন্তাভাবনা আসতেই পারে, আর মেয়েটা যে রূপসী ছিল এটা মনে জাগতেই পারে, কিন্তু আমার ভিতরে এই ধরনের কোনো অনুভূতিই ভাই আসে নাই। পরে মধ্যে একটা পার্টিশন দিয়া ওই রুমে আমি এক রুমে ঘুমায় আসি। সকালবেলা আনুমানিক আপনার ফজরের পরপরই হবেই, সূর্য আস্তে আস্তে করে উঠতেছে, হঠাৎ করে কে জানে এসে আমার দরজা ধাক্কাইতেছে, এই দরজা খোল সুমন, দরজা খোল। আমি তো ভয় পেয়ে গেলাম, আল্লাহ আমার পাশের রুমে তো মেয়েটা আছে। এখন একটা মেয়ে সকালে ঘুমাইতে আছে, কোন পোশাকে আছে, কেমনে আছে না আছে, আমি একটা পুরুষ তার রুমে কেমনে ঢুকি। আমি তখন ভয় পেয়ে গেছি। ভয় পাইয়া আমি বললাম, আল্লাহ আজকে আমার কি হবে। ওরা দরজা ধাক্কাইতেছে বাইরে থেকে। মেয়েটা যখন ঘরে আসে তখন আমি আবার দরজাটা ভালো করে কাজ করাইছি। আগে কিন্তু দরজাটা ভাঙা ছিল, মানে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে ফেলা যেত। এখন আমি কিছু কাঠ লাগাইয়া দরজাটা মোটামুটি ঠিক করছি। তারপর দরজা ধাক্কাইতেছে, মানে 2-3টা ধাক্কা দিছে। দেওয়ার পরে আমি বললাম, কে? বলে আমি মোরল, মানে গ্রামের সর্দার। আমি মোরল, মানে মোরল ওই গ্রাম ভাষায় বলে মোরল। তা আমি তখন বললাম, কী হয়েছে? বলো দরজা খোল। আমি বললাম, কে কাকা, দরজা খুলতে হবে কেন, কী হয়েছে? বলো তুই দরজা খুলবি না, আমরা এক জায়গায় যাব, তুই আমাদেরকে পাড়া মানে দিয়ায়। তখন হঠাৎ করে মনে হলো, আরে আমি যেটা চিন্তা করতেছি সেটা তো নাও হতে পারে। এমন হতে পারে যে তারা কোনো একটা জায়গায় যাবে, যেহেতু এখন একটা যাত্রার অনুষ্ঠান চলতেছে, তারা টাকা পয়সা কালেকশন করে, এই যাত্রা আরও কয়েকদিন ধরে চলবে। এমনও তো হতে পারে তারা ওই পারে যাবে, ঘাটে যাবে, এই জন্য হয়তো বা আসতে পারে। মানে আমার এই সরল মনে এটা আসছে যে হয়তো এই কারণে আসতে পারে। তো এই বিশ্বাসে গিয়ে আমি তখন ভাই দরজাটা খুলে দিছি। দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে হুর হুর করে 10-15 জন লোক আমার ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকেই তারা মানে কি বলে তল্লাশি শুরু করছে। ওই রুমে যায় বলতেছে, আমিও ওদের সাথে গেলাম, গিয়ে দেখি যে মেয়েটা ওই রুমে নাই। মানে মেয়েটা ওই রুমে নাই। চিন্তা করেন, দরজা কিন্তু বাইরে থেকে লাগানো, আমিও ঘরে, মেয়েও ঘরে, দুজনে ঘরে, আমিও দরজা লাগাইছি। এদি মেয়ে ঘরে নাই। আমার ভিতরে তখন মনে হলো, কিরে এই মেয়ে ঘরে নাই, এই মেয়ে গেল কই? ওই তো ঘরে নাই। পরে মোরল আমারে বলতেছে, সুমন তোর ঘরে নাকি কোন মেয়ে আছে? আমি বললাম, কি বলেন আপনি, পাগল হয়েছেন নাকি, আমার ঘরে মেয়ে আসবে কোত্থেকে? উনি বলে, আমি খবর পাইছি, শুনতে পাইছি তোর ঘরে মেয়ে আছে। আমি বললাম, দরজা তো আমি আপনার সামনেই খুললাম, আপনি তো ঘরেই ঢুকলেন, তা মেয়ে কই পাইলেন বলেন? আমি তো দেখি নাই। উনি বলে, গ্রামের পোলাপাইন অনেক খারাপ হয়ে গেছে,
তোদের কথা আমি আর বিশ্বাস করবো না। সুমন একটা ভালো ছেলে, আমি আগেই কইছি। ওর না, ও যেমনই হোক ও ভালো ছেলে, ওর কোনোদিনও খারাপই আমি পাই নাই। ও কোনোদিনও এখানে অবৈধ মেয়ে নিয়ে থাকবে না। এটা পুরো মিথ্যা কথা তোরা বললি। আর সুমন, তুই আমার মাফ করে দে ভাই, সকালে তোর ঘুম নষ্ট করছি। এটা বলে গ্রামের মোড়ল এবং গ্রামের মোড়লের সাথে আরও যারা ছিল তারা সবাই বেরিয়ে গেল। আমি ভাই তখন বসে বসে চিন্তা করতেছি, আরে বাপরে ঘটনা কি? ওরা যে সবাই চলে গেল, আইসা দরজা ধাক্কাইলো, ভিতরে ঢুকলো, কিছু না পাইলো, আবার বেরিয়েও গেল। এই মেয়েটা তাহলে গেল কোথায়? এই মেয়েটা আর আমি তো একই সাথে ঘরে ঢুকলাম, দরজাও লাগাইলাম, বাইরে থেকে মানে ভিতর থেকে দরজাও লাগানো, ও কই গেল? মনের ভিতরে বারবার প্রশ্ন জাগতেছে, কিরে কোথায় যাইতে পারে, কোথায় যাইতে পারে, কোন জায়গায় যাইতে পারে? অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি। পরে আস্তে বেরোইলাম, বেরোয়া ঘাটে গেলাম, ঘাটে গিয়া খালের পানিতে হাত মুখ ধুইলাম, ধুইয়া প্রস্রাব করে চিন্তা করতেছি, মেয়েটা তো মাঝে মাঝে ওইখানে যায়, মানে আপনার ইয়ের ভিতরে যায়, কি কয়, জঙ্গলের ভিতরে যায়। জঙ্গলের ভিতরে আসে কিনা দেখি তো। তাই আস্তে আস্তে করে দাঁত ব্রাশ করতে করতে ওই যে গাছ দিয়ে দাঁত মাজতে মাজতে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকলাম। ভিতরেই ঢুকে দেখি মেয়েটা ওখানে বসে আছে। আচ্ছা, মেয়েটার ওইখানে দেখা আমার একটা বারের জন্য এটা মনে আসতেছে না, কিরে ঘরের দরজা তো বাইরে থেকে মানে ভিতর থেকে লাগানো, ওই বের যদি হয় তাহলে ভিতর থেকে কেমনে লাগাইব? একটা মানুষ যদি ভিতরে থাকে, সে যদি বের হয় তাহলে তো সে আবার ভিতর থেকে দরজা লাগাইতে পারবে না। ওই কথাটা তখন আমার মনেই নাই যে আমি তার এটা জিজ্ঞেস করবো যে মানে এখানে কিভাবে আইলা বা ভিতর থেকে কেমনে বেরোইলা। আমার মনে আমার ভুলে দিছে এমন একটা অবস্থা। তারে দেখে আমি বলতেছি, ব্যাপার কি, তুমি এখানে কেন? পরে বলে, কেন তুমি জানো না? আমি বললাম, তো তুমি এখানে কেন বলো? বলে, যদি ঘরে থাকতাম তাহলে কি আজকে তুমি এই ঘরে থাকতে পারতা? তোমার ঘরে তো আগুন লাগাই দিত, তোমার নৌকা পোড়াই দিত। আমার শান্তি কোনো জায়গায় নেই। আমি মরতে গেছিলাম, আমারে বাঁচাইলা কেন? এখানে আমি আমার জীবন দিয়ে দিব। তখন মনের ভিতর জাগলো যে না রে, এই মেয়েটা আসলেই ভালো, এই মেয়েটা আসলেই ভালো। আমি তখন বললাম যে তোমার নাম কি? এর আগেও সে নাম বলছে কিন্তু আমার মনে নেই। বলে, আমার নাম মেঘলা। আমি বললাম, মেঘলা, তোমার একটা কথা কই, রাগ করবা? বলে, না রাগ করবো না, আপনি বলেন। আমি বললাম, মেঘলা, আমি যদি তোমারে বিয়ে করি তাহলে তুমি আমার সাথে থাকবা? মেয়েটা আমারে বলতেছে যে আপনি আমারে বিয়ে করবেন? আমি বললাম, হ্যাঁ। যেহেতু গ্রামের 8-10 জন আমার আজকে তল্লাশি করে গেছে, ওরা ভবিষ্যতেও পাহারা দিবে, আমি তোমারে নিয়ে এই ঘরে থাকতে পারবো না। এই ঘরে থাকলে আমি আগে পরে ধরা খেয়ে যাব। একটা কাজ করি, আমি তোমারে বিয়ে করে ফেলি, তুমি আমারে বিয়ে করবা? মেয়েটা আমারে বলতেছে যে আপনার তো ঘরে কোনো কিছুই নাই, আপনি আমার বিয়ে করে ঘরে উঠাবেন কেমনে? আমি বললাম, এটাও তুমি বেশ ভালো কথাই বলছো, তোমারে বিয়ে করে তার আমার ঘরে উঠানো যাবে না, কারণ তোমারে ঘরে উঠাইলে আমার আব্বা আম্মা যদি দেখে বা আমার এই ঘর থেকে বের করে দিবে। এখনও তো আমার পরিবারের কোনো কিছুই হয় নাই, আমার ছোট 4টা বোন, এগুলোরও বিয়ে দিতে পারি নাই। এর মাঝে নিজে বিয়ে করে ফেলছে, এটা জানলে তো খুব খারাপ হয়ে যাবে, কিন্তু তোমারও বিপদ আমারও বিপদ। মেয়েটা তখন আমারে বলতেছে, তোমার কি বিপদ আমারে বলে? আমি বললাম, আমার বিপদ হয়েছে, তোমার আমার ভালো লেগে গেছে, তোমারে ছাড়তে ইচ্ছে করতেছে না। তো একটা মুচকি হাসি দিল, হাসি দিয়া বলে, একটা কাজ করেন, আপনি আমার বিয়ে করে এই বনের ভিতরে একটা ছোট ঘর বানিয়ে দেন। আমি বললাম, মানি? বলে, ওই ঘরে না হয় মানুষজন আসবে, আপনারে খুঁজবে, ধরবে, কিন্তু এই বনের ভিতর তো কেউ আসবে না। আপনার রাতের বেলায় চুপিসারে বনের ভিতর চলে আসেন, আপনি আর আমি একসাথে থাকবো, মাছ ধরবো, অথবা আপনি আমার সাথে থাকবেন, আর দিনের বেলায় আপনি ওই ঘরে গিয়ে থাকবেন, দিনের বেলা তো আপনার কেউ ধরতে আসবে না। আমি বললাম, বাহ, কথাটা তো ঠিকই বলছো। আর এই জঙ্গলের ভিতরে দিনের বেলায়ও কোনো মানুষ ঢুকে না, মানে কোনো মানুষ ওই জঙ্গলে যায় না। এই জঙ্গলটারে সবাই ভয় পায়, সবাই বলে ওখানে বিষাদর সাপ আছে এবং জিনের বসবাস। দিনের বেলাও কেউ ওই জঙ্গলের ভিতরে ঢুকে না, এই জঙ্গলটা নিষিদ্ধ জঙ্গলে কিন্তু। পরে আমি বললাম যে তুমি তো ভালো কথাই বলছো, ঠিক আছে আমি তাহলে এখানে ঘর বানাবো। দুজনে মিলা তখন এখানে ঘর বানাইতে শুরু করছি। ঘর বানাইয়া আমি তারে বললাম, আমি যে তোমার বিয়ে করব, তো আমি তো এলাকার কোনো হুজুর দিয়ে বিয়ে করতে পারবো না, তোমার গ্রামের কোনো হুজুর আছে? ও বলে, আমি তো চিনি না। পর আমি বললাম, ঠিক আছে, কালকে আমি তোমার নিয়ে বের হব, আমি তোমার নিয়ে কালকে বের হব, বিন গ্রামে গিয়ে ওখানে একটা মসজিদের হুজুরের কাছে গিয়ে আমরা কলমা পড়ে আসবো। ও বলে, ঠিক আছে। বোরকা পরাইয়া এরপরে রাতে আমি ওর নিয়ে রওনা দিছি। আনুমানিক রাতে 12টা বাজে এক হুজুরের সাথে আগেই কথাবার্তা বলা আছে বিন গ্রামের, ওই গ্রামের হুজুরের বাড়িতে গিয়ে উঠছি। হুজুরের বাড়িতে গিয়ে উঠে হুজুরে আগেই বলে রাখছি যে রাতের বেলা আসবে, আপনি বিয়ে পড়াই দিবেন। তো ওরে নিয়ে গেছে, হুজুরে শুধু আমাদেরকে কলমাটা পড়াই দিল, দুজনের কলমা পড়াই দিল। আবার রাতে হুজুরের বাড়ি থেকে চলে আসি দুইজনে। রাতের বেলায় আইসা ওই জঙ্গলের ভিতরে যে ছোট ঘর বানাইছি ওই ঘরেই আমি ওরে রাখি। এখন বিষয়টা হলো কি জানেন, মাঝে মাঝে আপনার হিন্দু মানুষরা আপনার কচ্ছপ খোঁজার জন্য আসে।
তো ওরা একদিন করলো কি 8-10 জনের মতো আসছে কচ্ছপ খোঁজার জন্য, মানে কচ্ছপ খোঁজার জন্য। তারা কিন্তু আবার এই জঙ্গলে ঢুকে, আমি কিন্তু দেখিনি, আমি তো তখন মানুষ পারাপার করতেছি। তারা দিছে চিৎকার ওই জঙ্গলের পাশে যাইয়া, চিৎকার দিছে। আমি তখন মাছ দরিয়ায়, আমি তখন ওই পারে না গিয়া মানুষগুলো নিয়ে আবার এই পারে চলে আসছি। যাত্রীরা বলতে স্যার ভাই আমরা ওই পারে যাবো। আমি বলে দাঁড়ান, এদেরকে নামাই দিয়া দৌড়ে ওদের কাছে গেলাম। আমি কী হয়েছে, আপনারা এখানে কেন? বলে আমরা তো কচ্ছপ খোঁজার জন্য আসছি। কিন্তু বাবা এটা আমরা কী দেখলাম? আমি বললাম কী দেখলেন? বলে জানি না কী দেখলাম, ভগবান জানে আমাদেরকে কী দেখাইছে। আমি বললাম এই জঙ্গলের আশেপাশে কোনো মানুষ আসে না, এটা ভূতের এরিয়া, আপনারা জানেন না? এরপরে গিয়েই তারা মানুষকে বলতেছে ওমাকে এই জঙ্গলে যা দেখছি ভয়ানক কিছু, এই বলে তারা দৌড়ে চলে গেল। বুঝতে পারলাম না তারা উনি জঙ্গলে কি দেখলো। সবার চোখের ফাঁকি দিয়া আমি আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে ঢুকলাম। ঢুইকা আমি মেঘলার কাছে গেলাম, যে জিজ্ঞেস করলাম মেঘলা কী হয়েছে? মেঘলা বলে কিছু হয়নি তো, কিছু লোক বাইরে চিৎকার করছিল। আমি বললাম চিৎকার করছিল কেন? ও বলে তা তো জানি না, তারা কেন চিৎকার করছে। আমি বললাম আচ্ছা আমি পরে আসবো, কিছু মানুষ রাইখে আসছে ঘাটে, ওগুলো পারাপার করে আসি। বলে তুমি যাও। তো আমি ঘাটাঘাটে ওইখানে গেলাম, আমি মানুষও পার করে আসছি, মানে ঘাটের মানুষ পার করে আসছি। তো ওর সাথে কিন্তু আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হইতে আছে, হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক সেটাও কিন্তু আমাদের হচ্ছে, প্রতিনিয়তই হইতে আছে। তো ওই ঘাটে গেলাম, ঘাটে যাওয়ার পরে আমি মানুষ পারাপার করি, মানুষ দিয়ে আসছি। এরকম করে ধরেন 5 দিন 7 দিনের মতো কেটে গেল, ওরে জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখছি। 5 দিন 7 দিন পরে আমার কাছে মনে হইল যে আমি ওরে জঙ্গলের ভিতরে কেন লুকিয়ে রাখি? আমার বোনের বিয়ে হয় নাই ভালো কথা, এখন তো আমি ভালো মাছ পাইতেছি, বেচা বিক্রি ভালো করতেছি, ইনকাম ভালো হইতেছে, আমারও বিয়ের বয়স হয়েছে, আমি আমার বউ নিয়ে বাড়ি উঠবো, সমস্যাটা কোথায়? তো এইটা আমি মেঘলার সাথে তখন শেয়ার করলাম। মেঘলার বললাম যে মেঘলা আমি কেন তোমার নিয়ে লুকিয়ে থাকবো? রনে বনে জঙ্গলে আমি তোমার নিয়ে থাকবো কেন? আমি তোমার নিয়ে ডিরেক্টলি আমার বাড়িতে উঠবো, আমার ঘর আছে, বাড়ি আছে, আমার মা আছে, বাবা আছে, আমি ওদের সাথে তোমার নিয়ে উঠবো, আমি তোমার নিয়ে জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থাকবো কেন? ও আমারে বলে বাহ তাহলে সাহস বেড়ে গেছে। আমি বললাম হ্যাঁ, এইটা কি আছে? ও তখন আমারে বলে আমার একটু সমস্যা আছে, এমনি বলে। আমি বললাম সমস্যা? কি সমস্যা? বলে আপাতত তুমি একটু স্টপ থাকো, আমার এখনই তোমার বাড়িতে নিও না। আমি বললাম ও মা, এতদিন তুমি আমারে বলতা বাড়ি যাওয়ার জন্য, আর এখন যখন আমি নিজে বললাম তুমি আমারে বলতেছ আপাতত একটু সময় দেওয়ার জন্য, কারণ কি? তোমার তো কারণ আমি কিছু বুঝলাম না। ও আমারে বলতেছে যে কারণটা পরেই বলি, আপাতত আমার বাড়িতে উঠাইও না, এবং আপাতত তুমি কাউরি বিষয়টা জানাইও না যে আমাদের বিয়ে হয়েছে বা তুমি আমাকে এখানে লুকায় রাখছো। ওর মতিগতি আমি কোনো কিছু বুঝতে পারলাম না যে হঠাৎ করে মানা কেন করলো বা হঠাৎ করে জানাইতে নিষেধ কেন করলো। তারপরেও যেহেতু ও বললো, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছ কাউরে না বলার জন্য, আচ্ছা ঠিক আছে আমি কাউরে বললাম না, আপাতত আমি বিষয়টা ওখানে স্টপ রাখলাম, আমি কাউরে জানাইলাম না, বা ওর বিষয়ে আমি কারোর সাথে আর কোনো রকমের কোনো শেয়ারিং বা কোনো কিছুই করলাম না। ও আর আমি তখন একইভাবে রয়ে গেলাম। এভাবে আরও কয়েকটা দিন কাটতেছে, ওর ভিতরে আস্তে আস্তে আমি কেমন যেন একটা পরিবর্তন দেখতেছি। পরিবর্তনটা ভাই কীরকম? ও যেন কথাবার্তা কেমন একটু উল্টাপাল্টা বলে, মানে কেমন কেমন জানি। বলার পরে একদিন হইল কি, আমি করলাম কি যে চিন্তা করছি যে না, আমি আজকে আমার পরিবারকে জানাই দিব, মানে ওরে না বইলে জানাই দিব, ওরে না বইলে আমি আমার পরিবারকে জানাই দিব। আমি আমার বাপ মায়ের নিয়ে দাদিরে নিয়ে ডাইরেক্ট জঙ্গলে এসে ওরে ধরে ঘরে উঠাবো। ও যেহেতু সরাসরি আমারে বলতেছে যে আমি যাতে আমার দাদা দাদিরে না বলি, ও এখন যাবে না, তো কেন যাবে না তা তো আর আমি জানি না। সুতরাং আমার ভিতরে একটা আইডিয়া আসলো যে আমি যেমনি হোক ওরে আমি আমার ঘরে নিয়ে যাব। হঠাৎ করে এসে দাদা দাদিরে নিয়ে মা বাবারে নিয়ে এসে ধরবো, তাহলে কি ওর মা না করতে পারবে? ও তো আমার সাথে যাবে। এই পরিকল্পনা করেই তখন আমি বসে আছি। আজকে সারাদিন ঘাটে মানে ইয়েতে ধরছি, এই মানে মাছ টাছ ধরছি দুপুরে। আমার চিন্তা ভাবনা রাত্রে আমি যাব, দিনের বেলায় ঝামেলা করবো না, রাত্রে গিয়ে আব্বা আম্মা সবাই নিয়ে আসবো। তো যেদিন রাতে তাদেরকে নিয়ে আসবো ওই দিন দুপুরবেলার ঘটনা। দুপুরবেলা ঘাটে মানে মানুষ পারাপার করিয়া বাড়িতে যাইনি, ওই দিন ওই রান্না করছে। তো ওইখানে আমি তখন খাইতে গেলাম, দুইজনে মিলে তখন খাইছি। তখনও রান্নাবান্নাও করতো ওইখানে বনের ভিতরে। তখন ওই বনের আশেপাশে কোনো মানুষ যাইতো না ভাই, সবাই মনে করতো এখানে জিন আছে, মানে পুরো অত্র এলাকাতে মানে জানাজানি হয়ে গেছে এখানে জিন আছে, কেউ এর আশেপাশে ঢুকতো না। তো পরে হইল কি, আমি তখন করলাম কি ওর সাথে, আরে তখন আমি দুপুরে খাইলাম, খাইয়া আমি বললাম যে মেঘলা তুমি কি সত্যি আমার বাড়ি যাইবা না? ও বলে যাব, সময় হইলে যাব। আমি বললাম সময় কবে হবে? তোমার সময় কবে হবে? আমি তোমার বিয়ে করে জিনের জঙ্গলে তোমার এই না রাখবো? ও বলে আমিও তো জিন। হাসে, আমি বললাম আমিও তো জিন। আমি বললাম ধুরো তুমি কিসের জিন? বলে জিন না হইলে জঙ্গলে থাকি। আমি বললাম এই জন্যই তো বলি আমি তোমাকে সভ্যতায় নিয়ে যাব, তুমি তো আসতেছ না। এরকম করতে করতে তোর হাতের মধ্যে কি জানি একটা কালো পাথর, এই চাইদের একটা পাথর, এইরকম হবে, বেশি বড় না। ও
তা আমি বললাম এটা কি? ও বলে এটা কোটি টাকার জিনিস, আমারে বলে। আমি বললাম কোটি টাকার জিনিস মানে কি কোটি টাকার জিনিস, এটা কি দেখি তো। তার আমি পাথরটা হাতে নিলাম। তাই আমি জীবনে অনেক পাথর হাতে নিয়েছি, বাট এই পাথরটা মানে দেখতে পাথরের মতো হলেও এটা আমার কাছে মনে হলো অন্য কিছু। মানে এই পাথরটা আমার কাছে মনে হলো যেন, আমি আপনাকে বলি, জাস্ট অনেকটা নরম মনে হলো, কারণ পাথর তো শক্ত, এটি কিছুটা নরম এবং একটু অন্যরকম। মানে পাথরের মতো দেখতে হলো, একটা কালো পাথরের মতো দেখতে হলো, মানে পাথর মনে হয় না, মনে হয় যেন হীরা এরকম। মানে কেমন কেমন যেন একটু অন্যরকমে লাগলো। পাথরটা হাতে নিলাম, হাতে নিয়ে বললাম এটা কি? ও বলে এটা কোটি টাকার জিনিস। আমি বললাম এটা তাই কোটি টাকার জিনিস হলে এটা আমি লয়ে যাই বিক্রি করে দিই? বলে বিক্রি করে দিও, তবে যার তার কাছে বিক্রি করো না, এটার কদর সবাই বুঝবে না। তাই আমি খাওয়া দাওয়া করে বেরোচ্ছিও, আমাকে বলে পাথরটা নিয়ে যাইতেছ? আমি বললাম হ্যাঁ নিয়ে যাইতেছি। বলে মনে রাখো এই পাথরটা অনেক দামি, এটা ফেলে দিও না, অযত্নে রাখো না, এটার দাম কোটি টাকার থেকেও বেশি। আমি বললাম ধরু এটা কি পাথর কোটি টাকার থেকেও বেশি? ও বলে এটা ফালাইও না, কিন্তু পালাইলে ক্ষতি হবে। আমার আচ্ছা ঠিক আছে। পাথরটার আমি পকেটে নিলাম, নিয়ে আমি তখন নদীর মধ্যে, আপনার খালের মধ্যে মানুষ পারাপার করি, আর পাথরটা মাঝে মাঝে দেখি এটা কী, তাই তো আর বুঝি না। এরপরে হইল কি, সন্ধ্যার দিকে আমি আর ওর কাছে গেলাম না, ওর কাছে না চেয়ে আমি ডিরেক্ট বাড়িতে গেছি। আমি সন্ধ্যার সময় আমার আব্বা আম্মারে নিয়ে এসে ওরা এখানে ধরবো। বাড়িতে যাইয়া আব্বা আম্মারে জানাইলাম যে এই ঘটনা। তারা তো শুই না, মানে সবার চোখ কপালে উঠে গেছে। আরে বলিস কি তুই, এটা কেমন ঘটনা, এটা কীভাবে করলি, আমাদেরকে কেন জানাইলি না, শোনাইলি না, আমাদেরকে বললি না কেন? তা আমি বললাম তোমাদেরকে বলি না, যাই হোক এখন তো বলছি, তাহলে এখন চলো। ও আছে আমার আব্বা আম্মা, দাদা দাদি, আমার বোনেরা সবাই তখন একেবারে এক্সাইটেড, খুব খুশি তারা ধরবে। এবার তারা সবাই মিলা, মানে তারা তো জঙ্গলের কথা শুনে প্রথমে কেউ ঢুকতেই রাজি না, এটা জিনের জঙ্গল। আমি বললাম জিনের জঙ্গল না? আমার বোনে বলে এখানে জিনেরা রান্নাবান্না করে খায়, অনেকে মাংসর ঘ্রাণ পায়, গন্ধ পায়, মাছের গন্ধ পায়। আমি বললাম এটা তোর ভাবেই রান্না করে, এখানে কোনো জিন নেই, তোরা চল। এদেরকে নিয়ে আমি তখন এই জায়গায় ঢুকলাম, বনের ভিতরে ঢুকলাম, ঢুকে ঘরে গেলাম, যেয়ে দেখি কি ঘরের দরজাটা খোলা, ভিতরেও নাই, ভিতরেও নাই এবং দরজাটা খোলা, শুধু ও নাই এবং ওর কোনো অস্তিত্ব এখানে নাই। আমি ওর সাথে প্রায় 3 মাস ধরে একসাথে সংসার করেছি, হিসাব করতে গেলে প্রায় 2-3 মাসের মতো হবে। কিরে ও ভিতরে নাই? আমার মা বলে কই রে? আমি বললাম মা এই ঘরেই তো আমার সাথে ছিল। আমার দাদি বলে এই ঘরে তোর সাথে ছিল মানে? আমি বললাম এই ঘরেই আমার সাথে ছিল আজকে বহু মাস, ওর আমি একসাথেই ছিলাম। এখন কোথায় চলে গেল? না কেউ চলে গেছে। আমার দাদি বলে কোন গ্রামের কথা বলছে? আমি বললাম বলছে তো একটা ভিন গ্রামের কথা, গ্রামের নাম তো আমার সঠিক বলে নাই। দাদি আমারে বলে এটা কোনো কথা? একটা মেয়ে 2-3 মাসের মতো তোর সাথে থাকতেছে, তার কোনো ঠিকানা তুই নিবি না? আমি বললাম দাদি ওর কোনো ঠিকানা তো আমি জানি না। এরপরে ওরে খোঁজাখুঁজি করলাম, সারাটা রাত ওরে খুঁজলাম, ওরে পাইলাম না। না পাইয়া সারা রাত আমি ঘুমিয়ে নেই, কিন্তু শুধু ওরে খুঁজছি। সকালবেলা আমি আশেপাশে গ্রামে খবর নিতে শুরু করছি, নৌকা না চালাইয়া নৌকা ঘাটে বাইন্দা দিয়া আশেপাশে ভিন গ্রামের কোনো মেয়ে এভাবে আসছে কিনা, জামাই বাড়ি থেকে চলে আসছে কিনা, এরকমভাবে খুঁজতেছি। প্রায় 3 দিন আমি বাড়িতে আসি নাই, 3 দিন শুধু তারা আমি জঙ্গলে জঙ্গলে খুঁজছি, খাওয়া নাই দাওয়া নাই, শুধু তারে খুঁজতেছি। বাট 3 দিন আমি তার অস্তিত্ব কোথাও খুঁজে পাই নাই। 3 দিন পরে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে আসছি। দাদি আমার বলে পাইছিস? আমি বললাম না পাই নাই। ওই দিন সন্ধ্যাবেলায় দাদি আমারে বৈশা বলতেছে যে সুমন রে, আমি যে কোনো একজনের কাছে গেছিলাম, উনি আমার কিছু কথা বলল, আচ্ছা এই মেয়েটা যে চলে গেল তোর কিছু দিয়ে গেছে? তখন আমার মনে নেই। আমি বললাম যে না কিছু দেয় নাই, হঠাৎ মনে হয়েছে যারা আমারটা পাথর দিয়ে গেছে। আমি বললাম দাদি একটা জিনিস তো আমার দিয়ে গেছে, এটা আছে কিনা পকেটে দেখি। আসলে ওই পাথর আমার পকেটে আছে কিনা তাও আমি শিওর না। হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ পকেটে পাথরটা আছে। আমি বললাম দাদি এটা দিয়ে গেছে আমারে। দাদি এটা হাতে নিল, হাতে নিয়ে বলে এটা কি? আমি বললাম দেখতে তো পাথরের মতো মনে হয়, কিন্তু আমারে বলেছে এটার দাম বলে কোটি টাকা, এটার মূল্য সবাই বুঝবে না, এটার দাম কোটি টাকা, এটা ওর হাতে ছিল, আমার হাত থেকে আনছে। দাদি আমারে বলে তাহলে আমি যা ধারণা করছি তাই, এই পাথরটা কোনো স্বাভাবিক পাথর না, এটা এক অন্যরকম পাথর। আমি এই পাথর নিয়ে কালকে কবিরাজের বাড়িতে যাব, তোর সহ নিয়ে যাব। তখন আমি বললাম যে ঠিক আছে। আমার কাছে তো মনে হয়েছে যে সম্ভবত কোনো পরী বা জিন হতে পারে, যাওয়ার সময় আমার একটা অমূল্য রতন দিয়ে গেছে, এটাও আমি মনে করছিলাম। মনে করে ঘুমাইয়ে গেলাম, ওর জন্য কষ্ট হইতেছে, তোরে আর পাইতেছি না, এরকম ঘুমাই গেছি। সকালবেলা আমার দাদি আমারে নিয়ে এক কবিরাজের বাড়িতে গেছে। কবিরাজের বাড়িতে গেছে, কবিরাজের নাম ছিল মোস্তফা কবিরাজ। মোস্তফা কবিরাজের বাড়িতে গেছে, যাইয়া আমার দাদি বলল যে পাথরটা দিল। মোস্তফা কবিরাজ পাথরটা হাতে নিল, হাতে নিয়ে বললো যে না এটা তো নর্মাল একটা পাথর, পাতলা একটা পাথর, এটা তো নর্মাল পাথর।
আমার দাদি বলল, না নর্মাল পাথর না, এটা যে কোনোভাবে আমার নাতির হাতে আসছে। আমার দাদি কিন্তু খোলাখুলি এভাবে বলে না, বলে যে কোনোভাবে আমার নাতির হাতে আসছে। এখন দেখেন তো আসলে এই পাথরটার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা বা এটা কোনো দামি পাথর কিনা। আমার ওই লোকে বলতেছে যে না 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 না, এটা কোনো দামি পাথরও না, এটা কোনো অলৌকিক পাথর না, এটা জাস্ট একটা পাথর। মোস্তফা কবিরাজ বলে। এই বলে আপনার মনটা তখন খারাপ হয়ে গেল। ভেবেছিলাম কোটি টাকার জিনিস আমার দিয়ে গেছে। আমি আর দাদি তখন চলে আসছে ঘরে। ঘরে আসার পরে দাদিরে বললাম, দাদি তাইলে কি এটার কোনো মূল্য নাই? দাদি আমারে বলল, কবিরাজ যেহেতু বললো মূল্য নাই, যদি অলৌকিক কিছু হইতো তাহলে তো কবিরাজ বলতো এটা অমূল্য সম্পদ, কিন্তু কবিরাজ তো বললো এটার কোনো মূল্য নাই, তাইলে মনে হয় সত্যি এটার কোনো মূল্য নাই। আমি বললাম, দাদি আমার একটা জিনিস দিয়ে গেল, তাও বুঝি কোনো কাজে লাগলো না। দাদি বলে, মন খারাপ করিস না তো, মন খারাপ করিস না, দেখা যাক কি হয়। তো এই বলে তখন ওরে মনে মনে খুঁজতেছি, বাট পাথরটা আমি রেখে দিয়েছি ঘরের একটা জায়গায়, পাথরটা রেখে দিয়েছি। তাই ওর মনে মনে খুঁজে, ওরে আর পাই নাই। এভাবে 5 থেকে 6 মাসের মতো কেটে যায়। এদিক দিয়ে আমার আব্বা আম্মা আমার বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। আমি বলছি আমি বিয়ে করবো না, তোমরা মেয়ে খোঁজো আর যাই করো, যেটাই করো, আপাতত আমি বিয়ে করবো না। আমি এখন বিয়ে করবো না, আমার কিছু সমস্যা আছে, আমি এখন বিয়ে করবো না। তার মানে আমি এখন বিয়ে করবো না, এটা কি হয়েছে এটা শেষ আমি দেখে ছাড়বো। এভাবে বেশ কিছুদিন, মানে বেশ কয়েক মাস পরে একবার হলো কি, আপনার মাটির নিচের গ্যাস খোঁজার জন্য লোক আসছিল। মাটির নিচে গ্যাস যে বের করে না সরকারি লোকেরা, এরকম গ্যাস খোঁজার জন্য আসছিল। আসার পরে আমি কি করলাম, ওই দিন আমি ঘাটে বসে আছি। তো ওই দিন আমি কি জন্য জানি পাথরটা সাথে করে আনছি। এটা মাঝে মাঝে আমি আনতাম, আইনা দেখতাম, আবার রেখে আসতাম ঘরে। ওই দিন পাথরটা আমার মানে পকেটে ছিল। তো ওই দিকে ঢাকার একটা লোক, উনি ইঞ্জিনিয়ার নাকি জানি না, অনেক পয়সাওয়ালা লোক, নিজের কালো একটা গাড়ি আছে, গাড়ি দিয়ে আসছে, বিশাল বড় লোক। গাড়িতে উঠছে, উঠার পরে আমারে বলে ওই ঘাটে যাবে, পারে ওই ঘাটে নিয়ে গেছে। পরে আমারে বলে, মাঝি তোমার কিছু টাকা দিব, আমি একটা জিনিস খুঁজতে যাবো, আমার সাথে চলো। তো ওনার সাথে আমি তখন আরেকটা মানে মানে গায়ের মাঝখানে জলার মধ্যে গেলাম। ওইখানে উনি কি জানি দিয়ে নিচ থেকে কি বাইর করছে, চেক করছে। উনি বলে, এখানকার মাটিটা অনেক দামি, এটা চেক করতে হবে। তো করতে করতে তখন আমার হঠাৎ মানে পাথরটার কথা মনে হলো। আমি বললাম, স্যার একটা জিনিস দেখাইলে জিনিসটা চিনতে পারবেন, জিনিসটা কি? যেহেতু উনি এটা সেটা পরীক্ষা করে, মাটি পরীক্ষা করে, তারপরে আপনার গ্যাস পরীক্ষা করে, তো ভাবলাম ক্ষমতাবল লোক হতে পারে। তো উনি বলে যে কি দেখি। তো আমি পকেট থেকে বাইর করে ওটা ওনার হাতে দিচ্ছি। হাতে দেওয়ার পরে উনি বলে, দূর এটা কিছু না। হাতে দিছে, হাতে দেওয়ার পরে 1 মিনিটের মধ্যে চোখটা অনেক বড় করে ফেলছে, এত বড় বড় চোখ করে ফেলছে। করে আমার দিকে তাকাইছে একবার, পাথরটা দিকে একবার তাকায় বলছে, দূর এটা কিছু না। এটা বলে উনি এটা হাতে করে হাতে রেখে দিছে। আইসা ঘাটে আসছে, ঘাটে আসার পর উনি ঘাটে মানে ওনারা আবার এই ঘাটে আইনে দিছি, উনি চলে যাবে, গাড়িতে উঠবে। আমি পিছন থেকে ডাক দিলাম, স্যার আমার পাথরটা দিলেন না যে? কই কই, আমি তো কোনো পাথর নিই না তোমার কাছ থেকে। আমি বললাম, স্যার পাথর দিয়ে হয়েছে, আপনার হাতে আছে। পরে উনি আর পাথরটা দিতে চায় না। তা আমি বললাম যে, স্যার আমার পাথর আপনি নিয়ে যাচ্ছেন কেন, দিয়ে দেন। উনি বলে, ধুরো ভাই এটা কিছু না, এটা গাড়ির সামনে রাখলে সুন্দর দেখা যাবে, আমি গাড়ির সামনে রাখবো। তখন আমার মনে কেমন যেন একটু ডাউট লাগছে, মানে এই প্রথমে একটু সন্দেহ লাগলো। আমি যে না না না, আপনি এটা গাড়ির সামনে রাখবেন কেন, এটা আমার জিনিস। বলে, তুমি এটা কই পাইছো, এটা তুমি কই পাইছো? আমি বললাম, যেহে নিয়ে পাইছি। তখন উনি বললো কি, ভিতর থেকে একটা আয়না আনছে, যে আয়নাগুলো দিয়ে দেখে না মানুষ, ওই যে গণনা করার সময় হাত দেখে যে আয়না দিয়ে, এরকম একটা আয়না আছে। আয়নাই না পাথরটারা ভালো করে দেখছে, দেখে বলে, আচ্ছা আমি তোমার 1000 টাকা দিব। ওই সময় 1000 টাকারও কিন্তু ভালো দাম আছে, ভালো মূল্য আছে। 1000 টাকা দিব, আমি পাথরটা নিয়ে যাই। আমার কাছে তখন মনে হলো যে না, এটার মধ্যে এমন কিছু আছে যেটা অনেক দামি। আমি বললাম যে না স্যার, এটা আমি বিক্রি করবো না। পরে বলে, দূর মিয়া বিক্রি করবো, এটা দিয়ে তুমি কি করবা, এটা তোমার কোনো কাজ আছে? আমি বললাম, না স্যার কোনো কাজ না থাকো, গরিব মানুষ একটা জিনিস পাইছি, এটা বিক্রি করবো না। বলে, কই পাইছি? আমি বললাম, খালে পাইছি। বলে, খালে পাইছি? আমি বললাম, জি। আচ্ছা যাও, তোমার আমি 5000 টাকা দিব না। আমি বললাম, দাপ করে ওনার হাত দিলাম। হাত ধরে আমি বলে, ওনার হাত থেকে আমি যখন টান দিয়ে নিয়ে নিছি, ওনার হাত ধরে আমি টান দিয়ে নিয়ে নিছি। উনি আবার চলে যায় কিনা দূর দিয়ে, টান দিয়ে আমি বলতেছি, উনি আমার বলে, তুমি আমার হাতে দূরে এইভাবে টান দিলে কেন? আমি বললাম, আপনি আমার জিনিস নিয়ে যাবেন কেন? এই বেটা দেখে আমার পিছু ছাড়ে না। আমি এসে ঘাটে বসছি, মানে নৌকার উপরে বসছি, সেও পিছনে পিছনে আসছে। এসে আমার বলে, এই সুমন, মানে আমার নামও কিন্তু ইতিমধ্যে জেনে গেছে, এই সুমন আমার পাথরটা দিয়ে দাও, এটা তোমার কোনো কাজে আসবে না, তবে আমার একটু কাজে আসবে। আচ্ছা আমি তোমাকে 10,000 টাকা দিয়ে দেবো। যেহেতু উনি টাকা বাড়াইতেছে, 1000 থেকে 5000, 5000 থেকে 10,000 চলে আসছে, আমি তখন বুঝছি রে ভাই, এটা কোনো নর্মাল জিনিস না, এটার দাম আরও বেশি। তাই আমি বললাম যে না স্যার, এটা আমি দিব না, এটা আমার কাজ আছে। পরে আমার বলে, সুমন এটা তোমার ফালানি যাইবে, এটা তোমার কোনো কাজ নেই ভাই, এটা আমারে দিয়ে দাও, শুধু শুধু সময় নষ্ট করো না, আমারে দিয়ে দাও। আমি বলছি, না স্যার এটা আমি আপনাকে দিব না, এটা আমার কাজ আছে, এটা আমার কাজ আছে, আমার কাজে লাগবে, আমি আপনাকে দিব না। এই বলে ধরেন ওনার সাথে আমার তর্কাতর্কি, কথা কাটাকাটি হইতেছে। সে আমারে বলে, আজকে রাতে আমি তোমার বাসায় থাকবো।
আমারে বলে হঠাৎ। তখন আমার মনে হলো ওরে বাপরে, আমি যেটা ধারণা করছি তাই। আমি তখন পাথরটারে লুকাইলাম, লুকাই রাতে আমার বাসায় তারা খাওয়াইলাম। খাওয়ানোর পরে সে আমার পরিবারের সবারই নিয়ে উঠানে বসছে, বসে বলে আপনাদেরকে আমি 50,000 টাকা দিব। দেখেন 5 থেকে 10, 10 থেকে এখন 50,000 টাকা দিব, আপনাদের পরিবারটা পাল্টে যাবে। সুমনের কাছে একটা ছোট্ট পাথর আছে, পাথরটা আমার লাগবে, সুমনরে বলেন পাথরটা দিয়ে দে। দাদি বলে কোন পাথর? আমি বললাম ওইটা। দাদি তখন আমার হাত চেপে ধরছে, না দিস না। আমি যে না আমরা দিব না। সারাটা রাত সে এটা নিয়ে সবার সাথে কথা বলতেছে। লাস্টে সে রাতে ঘুমাইলো, সকালে উঠা বলতেছে সুমন তুমি কি দিবা না? আমি বললাম যে না। বলে আমি থানাতে কল দিতে, থানাতে যাইতেছি, পুলিশ নিয়ে আসতেছি, এটা তোমার কাছ থেকে পুলিশ উদ্ধার করবে, এটা রাষ্ট্রীয় সম্পদ। আমি বললাম যদি রাষ্ট্রীয় সম্পদ পুলিশের হয় তা পুলিশ নিয়ে যাবে, আমি পুলিশকে দিয়ে দিব। উনি আবার আমার দিকে তাকায় রয়েছে, তুমি পুলিশকে এমনি দিয়ে দিবা আর আমার 50,000 টাকার বিনিময়ে দিবা না? আমি বললাম না এমনি দিয়ে দিব। উনি তখন আমার ধৈর্য বলতেছে সুমন আমার এটা দাও, আমার এটা লাগবে, তুমি কত চাও? আমি বললাম না আমি কত চাইবো মানে এটা আমার দরকার আছে, আমি এটা বিক্রি করবো না। উনি বললো তোমার ডিমেন্ড কত? কত লাখ হইলে দিবা? এমনি কত লাখ হইলে দিবা? আমি বললাম না স্যার আমি এটা বিক্রি করবো না। উনি ওই সময় যে আমলে ধরেন আপনার 50,000 টাকা দিয়া 5 ঘন্টা জমি কিনা যাইতো, 10 ঘন্টা জমি কিনা যাইতো, একটা মানে পরিবারের মাসিক খরচ 1,000 টাকা থেকে 2,000 টাকা হইলে হয়ে যায়, কিন্তু পুরো মাস চলে যায়। আমরা একটা মানুষ পার করে 2 টাকা পাইতাম। সেই আমলে উনি আমারে বলে আমি তোমার 5 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব, তুমি আমার এটা দিয়ে দাও। আমি বললাম যে না 5 লাখ টাকা দিবেন আপনি, আমি আপনার এটা দিয়ে দিব না, এটা আমার কাজে আসবে, আমি এটা দিব না, এটা আমার দরকার আছে। সে কী করলো, ওই দিন আমাদের বাড়িতে থেকে গেল না। উনি এরকম করতেছে আর আমার দাদি আর আমি মিলা আমরা একটা আলোচনা করতেছি, আমরা একটা যুক্তি পরামর্শতে যাইতেছি, উনি একটা যুক্তি পরামর্শ করতেছে। উনি চাইতেছে নেওয়ার জন্য, আমরা চাইতেছি দিব না, উনি চাইতেছে নেওয়ার জন্য, আমরা চাইতেছি দিব না। লাস্ট পর্যন্ত সে বলতেছে তুমি যদি এটা নাই দাও তোমার এটা থানাতে জমা দেওয়া লাগবে। তা আমার দাদি বলে তো আমার নাতিটা থানাতে জমা দিব, আপনি সহ চলেন থানায় জমা দিব। এমনি এমনি কিন্তু আবার গ্রামের লোকজন কিন্তু 1-2 জানাজানি হয়ে যেতেছে যে আমার কাছে এরকম একটা জিনিস আছে। মানে আস্তে আস্তে কিন্তু লোকে এটা জানাজানি হয়ে যাইতেছে যে আমার সাথে একটা জিনিস আছে, এটা দামি একটা জিনিস, এরকম কিন্তু জানাজানি হয়ে যাইতেছে, সবাই জানতেছে। জানতে জানতে একটা সময় হইল কি, সেই লোক আমার হাত ধরে বলতেছে সুমন আমি তোমার 10 লাখ টাকা দিব। আর 10 লাখ টাকা মানে কিন্তু আপনি বুঝতেছেন টাকার পাহাড়। আমার দাদি বলে রাজি হয়ে যা। আমি বললাম দাদি বলে আমাদের আর দরকার নাই, 10 লাখ হইলে আমাদের হবে। জীবনে যে মানুষ কোনোদিন 10,000 টাকা একসাথে দেখি নাই, 10,000 টাকা কোনোদিন কিন্তু আমরা একসাথে দেখি না, চোখে দেখি নাই, সে জায়গায় 10 লাখ টাকায় উনি এই পাথরটা কিনে নিছে। ওই আমলে 10 লাখ টাকা দিয়ে আমাদের পুরো থানা ইউনিয়ন কিনে ফেলা যাবে, এরকম টাকার দাম। বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়া এবার আমি চিন্তা করতেছি আল্লাহ এই টাকা দিয়ে কি করব। আহারে টাকা, মুহূর্তের মধ্যে ঘর বাড়ি দালান কোটা কইরা পাকা কইরা মানে এক বিশাল অবস্থা, মানে দারুণ এক অবস্থা হয়ে গেছে। এবার আমি বিয়ে করব। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমার আল্লাহর সাথে আমি এক বিন্দু মিথ্যা বলতেছি না। আমার গ্রামের মানুষ এখনও আছে, আপনি চাইলে এখনও যাচাই করতে পারেন। আমার জন্য তারা মেয়ে দেখছে, অনেক দূরের একটা গ্রামের মেয়ে দেখছে। আমার দাদা দাদি মা বাবা মিললে মেয়েটা দেখছে, আমার মেয়ে দেখাইতে নিয়ে গেছে। আমি মেয়ে দেখতে যাই দেখি যে ওই মেয়ে হুবহুব মেঘলার মতো চেহারা, যে পরীটার সাথে আমি 3 মাস ধরে ছিলাম, সংসার করছি, সেম এই পরীর মতো চেহারা। আমি বললাম এই মেয়ের নাম কি? বলে ওর নাম ময়না। আমি বললাম না ওর নাম ময়না না, ওর নাম তো মেঘলা, আমি তো ওর সাথে 3 মাস সংসার করছি, আমার সাথে ছিল। দাদি আমারে বলতে আস্তাগফিরুল্লাহ, এগুলো বলিস না, এরকম কিছুই না। আমার কিন্তু বোনগুলোরও বিয়ে দিয়ে দিছে, থাপা থাপ বোনগুলোর বিয়ে দিয়ে দিলাম, জমি জামা কিনে ফেললাম, বাড়ির বিল্ডিং করে ফেললাম, মানে মুহূর্তের মধ্যে লাখ 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 টাকার মালিক। মানে জীবনে আর কোনো কিছুর অভাব নাই, সম্পূর্ণ মানে চাওয়া পূর্ণ হয়ে গেছে। যখন এইটার চেহারা দেখলাম আমি তখন তো অবাক হয়ে গেলাম, আর এই চেহারা কেমনে আইলো, মানে এই চেহারা কিভাবে হইলো আমি তো বুঝতে পারলাম না। আর তখন একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, আরে আল্লাহ এটা কেমনে সম্ভব, একটা মানুষের চেহারা হুবহুব মিলে গেল। পরে ওই মেয়ের সাথে আমার তখন বিয়ের সাথে কথাবার্তা হইলে আমি ওর নিয়ে ঘরে আসছি, আমাদের বাসর ঘর কাটলো। বাসরেই মেয়ে আমার জিজ্ঞেস করে আপনি কেন বলতেছেন, আপনি আমার সাথে 3 মাস আগে সংসার করছেন, আপনি আমার কই দেখছেন? আমি কিছু বলি না। এই ঘটনার 20-25 দিন পরে একদিন দাদি ওই মোস্তফা কবিরাজ আমাদের বাড়িতে আসছে। কবিরাজের কথা আপনি বলছেন, মোস্তফা কবিরাজ। এই ঘটনার 20-25 দিন পরে আইসা মোস্তফা কবিরাজ আমারে আর দাদির একটা আলাদা করে ডাইকে নিয়ে বলে তোমাদেরকে নিয়ে গ্রামে অনেক কথাবার্তা শুনতেছি,
ঘটনা কি একটু শুনি তো, কি হয়েছে? আমার দাদি বলে, না বাবা কিছু হয় নাই, আমরা ঠিক আছে। বলো শোনো, আমি একটা কবিরাজ মানুষ, আমার কাছে লুকেও না, কি হয়েছে? আমি তো তোমাদের ক্ষতি করবো না, আমি তোমাদের পরিবারের মানুষের মতোই, আমার কাছে বললে তোমাদের ক্ষতি হবে না, বরং উপকারী হবে। বলো কি হয়েছে, ঘটনাটা কি একটু শুনি। আমার দাদি বলে, ঘটনা শুনে আপনি কি করবেন, আপনি তো আর নেন নাই, পরে আমরা এটা বিক্রি করছি। আমার দাদি কবিরাজ বলে, কোথায় বিক্রি করছেন? বলে, এমন এমন, আমরা এটা 10 লাখ টাকায় বিক্রি করছি। বেটার তো চোখ কপালে উঠে গেছে। এবার আমার দাদি কবিরাজরে বলতেছে, যেহেতু আপনি আসছেন, আপনার একটা কথা জানাই, আমার নাতি যেই মেয়েটার সাথে সংসার করেছিল, যে পরীটার সাথে, এই পরীটার মতোই নাকি এখনও যারা বিয়ে করে আনছে তার চেহারা। মোস্তফা কবিরাজ আমারে বলে, কি ওইটা সত্যি? আমি বললাম, হ্যাঁ সত্যি, ওর চেহারা সেম অবিকল আমার ওই পরীটার মতো। পরে বলে যে, আমি কি তোমার বউরে একটু দেখতে পারবো, এখানে ডাইকে আনো তো। পরে আমি ডাইকে আনছি, আনার পরে উনি আমার বউরে দেখছে, দেখা বললো ঠিক আছে মেয়েটারে নাও। আমারে বলতেছে যে, সুমন তুমি একটা কাজ করো, তোমার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে। আমি বললাম, পরিবর্তন হয়ে যাবে, কি কাজ করব? বলে, এই যে এখন তুমি বিয়ে করে আনলা ময়না, যার নাম মেঘলা ছিল আগে, এখন ময়না, তুমি এই ময়নার মাঝে আবারও সে মেঘলার উপস্থিত করো। খেয়াল করে শুনবেন, তুমি ময়নার মাঝে আবারও মেঘলার উপস্থিত করো। যদি ময়নার মাঝে মেঘলা উপস্থিত হয়, মানে মেঘলা আসে, তাহলে ওই মেঘলা তোমারে আরও অনেক কিছু দিব। এটা কি আরও দিব? তোমারে স্বর্ণের পাহাড় দিব, হীরার পাহাড় দিব, টাকা দিব, ধন সম্পদ দিব। আমার আর দাদির চোখ তখন কপালে উঠে গেছে। আসলেই তো। মোস্তফা কবিরাজ বলে, আমারে তেমন কিছু দেওয়া লাগবে না, তোমরা তোমাদের খুশি মতো, তোমরা তোমাদের মতো আমারে কিছু দিও, কিন্তু আমি তোমার বউয়ের উপরে ওই জিনটারে শোয়ার করাই দিব। তার মাধ্যমে তোমরা ওই পরিটারে আমি এবারে এনে দিব, ওরে দিয়ে তোমরা যা পাও আমার অল্প দিলেও হবে। তো একে তো আমি মেঘলারে ভালোবাসছি, ওর সাথে আগের সেই পরিটা যদি আসে ভালোই হবে। তাই বললাম যে ঠিক আছে, আমি এবার প্রস্তাবে রাজি। এখন মেঘলারে কেমনে রাজি করাই? 3 দিন পরে আমার দাদি মেঘলারে বলতেছে, আমার নাতির তো একটা সমস্যা আছে, তোর তো সন্তান হবে না, একটা কবিরাজ আসবে প্রতিদিন রাতে তোরে জার ফোকর করবে, এখন ওই জার ফোকর করলে তোর ঘরে সন্তান হবে। তো মেঘলা বলে, আমার মানে আপনার ময়না বলে, আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন, এখনই কিভাবে হবে? বলে, হুজুরে আসবে। তো উনি এশার নামাজ পড়ে আসতো, আইসা আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের কাচারি ঘরে, বাড়ির বাইরে একটা রুমের ভিতরে আমি, দাদি আর ময়না আমরা বসতাম, উনি ময়নার উপরে কী কী করতো জানি না। এই ঘটনার প্রায় সপ্তাহখানিক পরে হঠাৎ দেখি যে ময়নার আচরণ অনেকটা চেঞ্জ, অস্বাভাবিক, কথাবার্তা বলে একটু উল্টাপাল্টা, মানে কেমন যেন হয়ে গেছে। আমরা তখন মোস্তফা কবিরাজরে বললাম, কি ব্যাপার, কি হয়েছে? বলে, ময়না যা বলে তাই শুনবা, সামনের অমাবস্যার রাতে ময়না যেটা বলে সেটাই শুনবা, যদি সামনের অমাবস্যার রাতে ময়নার কথা শোনো তাহলে তোমরা কোটিপতি। তো অমাবস্যা আসতে আরও 5 দিন বাকি, 5 দিন আমরা অপেক্ষা করতেছি। 5 দিন পরে ময়না কি বলে, অমাবস্যার রাতের আনুমানিক প্রায় রাত 1টা কি 2টার মতো বাজে। এই সময় ময়না আমারে বলতেছে, আমার দাদির কিছু গয়নাগাটি আছে, মার কিছু আছে, আমার নগদ কিছু টাকা আছে, বলে এগুলো সব কলসিতে ঢুকা, এগুলো সব কলসিতে ঢুকা, কলসিতে ঢুকিয়ে যে জায়গায় আমি তোরেই দিছিলাম কালো পাথরটা, সেই জায়গায় এগুলো রেখে আয়, সকালে যাবি এগুলো সব হীরা হয়ে যাবে। আমারে বলতেছে, টাকা স্বর্ণগয়না যা দিবি সব হীরা হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, ডাবল হবে, হীরা হয়ে যাবে। আমার এটা বলতেছে। দাদি বলে, তাড়াতাড়ি কর। আমরা তখন মাটির কলসির মধ্যে সব কিছু ভরছি, ও যেমনি বলছে এমনি। পরে বলতেছে, উপরে মুখ বন্ধ করার জন্য লাল কাপড় দেওয়া মুখ বন্ধ করছি। আমি আর দাদি তখন ভয়ে ভয়ে কাঁপতে 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 রাতের বেলায় সেই যেখানে আমার আর এই আপনার মেঘলার ঘর ছিল, ওই ঘরের ওই সেম জায়গাটার মধ্যে আমরা এটা রাখছি। রাইখা দাদি কিছু দিয়ে ঢাকনা দিয়ে বলে, চলে আয়। আমরা তখন ওখান থেকে চলে আসছি। আইসা আমি আর দাদি জঙ্গলের পাশে অপেক্ষা করতেছি, বলছে ফজরের পর আমাদেরকে ঢোকার জন্য। ময়নারে এখানে রেখে গেছি, আমার আব্বা আছে, আম্মা আছে, বোনেরা আছে, ওরা দেখতেছে, আমরা এখানে বসে আছি। সকালবেলা আপনার ফজরে আজানের পর একটু একটু আলো হওয়ার পরে আমি আর দাদি তখন জঙ্গলের ভিতরে ঢুকলাম, এবং জঙ্গলের ভিতরে ঢুকে দেখতেছি জঙ্গলের ভিতরে আমাদের ওই কলসিটা নাই। যখন দেখলাম ভাই কলসিটা নাই, তখন মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়লো, আল্লাহ এটা কি, কলসি গেল কই? আমি দৌড়ে ঘরে আসছি, এসে দেখি ময়না অজ্ঞান, ময়নার সাথে জিন। ময়না কথা বলে না, এসে মোস্তফা কবিরাজের কাছে গেছে। মোস্তফা কবিরাজ বলো, অপেক্ষা করো, অপেক্ষা করো, হবে, অপেক্ষা করো, হবে, অপেক্ষা করো, হবে, সমস্যা নাই। আমি তো পাগল হয়ে গেলাম, মানে আমাদের যা ছিল সর্বশেষ, আমাদের যতটুকু ছিল সবই তো ওই কলসির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর কিছুই নেই। মোস্তফা কবিরাজ বলো, অপেক্ষা করো, আর আমাদের কোনো কিছুই হচ্ছে না। এইভাবে 3 দিন 4 দিন 5 দিন। একটার সময় আমি মোস্তফা কবিরাজের নামে গ্রামে লোকজন ডাকছি, মানে লোকজন ডাকবো নাকি বলেছি,
আমি গ্রামের লোকজন ডাকবো, আপনি আমার বউর সাথে এগুলো করে আমার ধন সম্পদ সব নিয়ে গেছেন। তো যেদিন বিকেলবেলা আমি মোস্তফা কবিরাজরে বলে আসছি যে আগামী দিন সকালে আমি গ্রামের লোকজন ডেকে আপনার বাড়িতে আনবো এবং এটার নামে দরবার হবে, আপনি কেন আমার এরকম বুদ্ধি দিয়ে আপনি আমার সব কিছু নিয়ে গেছেন। ওই দিন রাতের বেলা আমি আর ময়না শুয়ে আছি, রাত্র আনুমানিক মধ্যরাতের কাছাকাছি, আমি তখন ঘুমাই নেই, তন্দ্রায় আছি। ময়না ঠাস করে আইসে আমার বুকের উপরে বসছে, বুকের উপরে বসে দুইটা আঙ্গুল এমনি দিচ্ছে। আমার শুধু আঙ্গুলগুলো এখনও চোখের সামনে বাসে, আঙ্গুলগুলো এইভাবে ঢুকাই দিয়া আমার দুইটা চোখ বের করে নিয়ে আসছে। চোখটা আঙ্গুলে ঢুকাই দিছে, এটুকুই মনে আছে, আর কিছু মনে নেই। এরপরে আমার অজ্ঞান আমার ডাক্তারের কাছে নিয়ে গেল। বহুদিন পরে আমি অন্ধ, মানে অন্ধ চোখ তো বের করে ফেলছে, চোখ নষ্ট হয়ে গেছে, একবারে টোটালি অন্ধ, পৃথিবীর কোনো আলো দেখি না। এরপরে আজ প্রায় আপনার 17-18 বছরের মতো হয়ে গেছে, আরও বেশি হবে প্রায়। ময়না এখনও পাগল, ময়না আর ভালো হয় নাই, আমিও আমার ধন সম্পদ আর ফিরে পাই নাই। ওই যে এক মুঠো করে ভাত আমাদের সংসারে হয়তো এখন ওই এক মুঠো করে ভাতে খায়। দাদা দাদি, আমার বাবা মারা গেছে, মা আছে, বোনগুলার আছে, খুব মানবতার জীবন যাপন করতেছি। মোস্তফা কবিরাজের এখন অগাধ সয় সম্পত্তি, টাকা পয়সা। এখন লোকেরা বলা বলি করে হয়তো মোস্তফা কবিরাজ একটা খারাপ জিন দ্বারা, একটা খারাপ জিন ময়নার উপরে চালান করে এগুলা বলাইয়া আমাদের কাছ থেকে সব নিয়ে গেছে। আজও ময়না পাগল, ময়না ভালো হয় নাই, আমিও সব হারাইলাম। আমার গল্পটা আপনি অবশ্যই রেকর্ড করে মানুষকে সচেতন করবেন, যাতে মানুষ লোভ থেকে দূরে থাকে। লোভের বশবর্তী হয়ে আমি সুমন তালুকদার আজকে রাস্তার ফকির, মানুষ যা তা বুঝতে পারে। এই জন্য আপনি গল্পটা রেকর্ড করবেন ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই সুমন তালুকদারের জীবনের এই ভয়ঙ্কর রকম শিক্ষণীয় ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, গল্প তো নয় যেন আমাকে অন্ধের চোখ খুলে দিয়েছে এমন একটা অবস্থা। এই গল্পটা থেকে যা শিখেছেন, ভয় পেয়েছেন, কতটুকু বিশ্বাস অবিশ্বাস এটা আপনাদেরই বিষয়। সুমন ভাই যেমন করে বলেছে আমি তেমন করে আপনাদেরকে শুনিয়েছি, আমি জায়গায় গিয়ে এটা জাস্টিফাই করি নাই। তবে গল্পের মাঝে আমি এক চরম শিক্ষা পেয়েছি, যার জন্য গল্পটা আপনাদেরকে শুনিয়েছি। বন্ধুরা, যাদের জীবনে অনেক ইচ্ছা আছে, আপনারা গল্পটা শেষ পর্যন্ত শুনে গল্পটা শুনে সুমন ভাইকে একটা কমেন্ট করবেন। যাদের খুব ইচ্ছা যে জীবনে একবার যদি জিন দেখতে পেতাম, একবার যদি জিনের সাক্ষাৎ পেতাম, যারা এই ধরনের স্বপ্নটা দেখেন বা নিজের চোখে জিন দেখার ইচ্ছা যাদের, তাদেরকে বলবো এই ভিডিওর শেষে ইনবক্সে মালয়েশিয়ার লঙ্কাওয়ের নীল সাগরের মাঝখানে পাথরের নিচের এক গুহার মধ্যে আমার দৃষ্টিতে, আমার সম্ভবত আমি জিন দেখেছি, তা যদি দেখতে চান আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। ওখানে সরাসরি জিন দেখতে পাবেন। যদিও আমার কাছে জিন মনে হয়েছে, আপনাদের কাছে কী মনে হয় দেখে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এখানেই বিদায়, দেখাবো নতুন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।